representative of a pharmaceutical industry, representative of a pharmaceutical company regarding a promotional activity, তখন তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হয়, কি কি পয়েন্ট বা কোন জায়গায় এথিক্স এর লাইনটা ব্যারিয়ারটা কোথায় ক্রস না করে সেইটা দেখার জন্য কি কিভাবে ম্যানেজ করা যায়, ঠিক আছে। তো সেইগুলো এখানে ডিসকাশন। তাই অলরেডি তোরা ড্রাগ প্রমোশনাল লিটারেচার পড়েছিস বা এর আগেও লিখেছিস, মোটামুটি কভার আপ হয়েছে, কিছু কিছু বেসিক পয়েন্ট মিস হয়ে গেছে। অনেকে লিখেছিস এর মধ্যে যেগুলো যেগুলো আমার মনে আছে সেগুলো, কেউ লিখেছিস প্রাইস, যেগুলো যেগুলো পাওয়া গেছে, ম্যানুফ্যাকচারিং ডেটস অ্যান্ড আনা হয়নি, একটা আনলে হলো তো, ম্যানুফ্যাকচারিং ডেটস অ্যান্ড এক্সপায়ারি ডেটস, ব্যাচ নম্বর, দিস অ্যান্ড দিস, এগুলো কোনো ড্রাগ প্রমোশনাল লিটারেচারে থাকে না। দ্যাট ইজ এ লিটারেচার, দ্যাট ইজ এ কি বলবো, একটা প্রমোশনাল অ্যাক্টিভিটির জন্য একটা জিনিস আছে, তার এক্সপায়ারি ডেট কি করে হবে, ইট ইজ নট এ স্যাম্পল, ইট ইজ নট এ পার্টিকুলার ড্রাগ, এটা একটা কোনো ড্রাগ নয়, সেটা ড্রাগ প্রমোশনাল লিটারেচার, ঠিক আছে। তো সেগুলোর মধ্যে বেসিক যে জিনিসগুলো থাকবে সেগুলোই বলা হয়েছিল, কি কি জিনিস থাকতে পারে বেসিক, তার মধ্যে এইগুলো যেন কভার আপ করা হয় সেই জিনিসগুলোই দেখতে বলা হয়েছিল, সেই জিনিসগুলো লিখতে বলা হয়েছিল। তো সেখানে কিন্তু কোনোদিন প্রাইস লেখা থাকে না, ঠিক আছে, প্রাইস লেখা থাকতে পারে বাট দ্যাট ইজ অ্যাডিশনাল, ঠিক আছে, কোনো ম্যানুফ্যাকচারিং বা ইয়ে তো থাকে না। প্রাইস জেনারেলি যেটা কন্ডাক্ট হয়ে, অনেকে জিজ্ঞেস করতেই পারে, প্রেসক্রাইবার যিনি থাকবেন তিনি অনেক সময় জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ পার্টিকুলার ড্রাগ। একটা নতুন ড্রাগ এসছে, যখন দেখা গেলো ভিলডাগ্লিপটিন মার্কেটে নতুন এসছে, যখন লিনাগ্লিপটিন মার্কেটে নতুন এসছে, তখন তাদের ব্র্যান্ড নেম যদি দেখা যায় যে এদের একটা নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন করে এদের তো একটা পেটেন্ট থাকে, তো তা যেমন ভিলডাগ্লিপটিনের যে প্যারেন্ট কোম্পানি যারা প্রথম মার্কেটে ভিলডাগ্লিপটিন এসেছিল বা যাদের রিসার্চ প্রোডাক্ট DPP-4 ইনহিবিটর ছিল, তারা হচ্ছে নোভার্টিস। তো নোভার্টিস যখন মার্কেটে এসেছিল তখন এক একটা দাম আসছে প্রায়, আমি বলছি তার 2008-9 ওই সময়ের কথা, এক একটা ট্যাবলেট সেই সময়ের প্রাইসে 40-45 রুপিস এরকম পড়তো ভিলডাগ্লিপটিন, ঠিক আছে। তা ভিলডাগ্লিপটিনের যতদূর নাম, যা নামটা মনে পড়ছে গ্যালভাস নামে তখন পাওয়া যেত, এখনো পাওয়া যায়, কিন্তু এখন তাদের পেটেন্টটা ওভার হয়ে গেছে, ঠিক আছে। এখন অন্যান্য কোম্পানি ওই সেম ভিলডাগ্লিপটিন কম্পোজিশন বানাচ্ছে, মার্কেটে বিক্রিও করছে, কারণ পেটেন্ট ওভার হয়ে গেছে। তারপরে যখন ট্রাজেন্টা মানে লিনাগ্লিপটিন যখন মার্কেটে এসেছিল, দ্যাট ইজ এ রেনালি সেফ, মানে সিকেডি পেশেন্টকেও দেওয়া যাবে সেই রকম লিনাগ্লিপটিন বা ট্রাজেন্টা যখন এসেছিল তখনও কিন্তু তাদের প্রাইসটা অনেকটাই হাই ছিল, ঠিক আছে। এখন সমস্ত অনেক কোম্পানি ম্যানুফ্যাকচার করছে, ঠিক আছে। তারপরে যেমন এই যে ড্যাপাগ্লিফ্লজিনের আমার ইয়েটা মনে পড়ছে না, এক্স্যাক্ট ব্র্যান্ড নেমটা মনে পড়ছে না, তবে যতদূর সম্ভব মনে পড়ছে যে ইট ইজ এ রিসার্চ প্রোডাক্ট অফ MSD, দ্যাট ইজ এ ফার্মাসিউটিক্যাল জায়ান্টস, ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল জায়ান্টস, হ্যাঁ, MSD। সেই কোম্পানি যখন নিয়েছিল তাদেরও দামটা কিন্তু অনেকটা বেশি ছিল, ঠিক আছে। তা এইরকম যে এখন যেগুলো হচ্ছে এমপ্যাগ্লিফ্লজিন, এটুগ্লিফ্লজিন, এদেরও রিসার্চ মলিকুল, এদের যে যে কম্পাউন্ড জার্ডিয়েন্স বলে যেটা পাওয়া যায় এমপ্যাগ্লিফ্লজিন, ঠিক আছে, যেটা ওদের রিসার্চ মলিকুল, সেটা রিসার্চ মলিকুল মানে ওরা মার্কেটে প্রথম ইন্ট্রোডিউস করিয়েছে, ঠিক আছে। তাদেরও পেটেন্ট এখন ওভার হয়ে গেছে, এমপ্যাগ্লিফ্লজিনেরও ওভার হয়ে গেছে, তা সেটাও এখন মার্কেটে চলছে। কিন্তু যেটা জার্ডিয়েন্স নামে প্রথমে এসেছিল তাদের কিন্তু দাম এখনো বেশি, অন্যান্য সিমিলার যেসব কম্পোজিশন অন্যান্য কোম্পানি বানাচ্ছে তাদের থেকে অনেকটাই বেশি। তাহলে ড্রাগ এইটা কিন্তু এই দাম আমরা ওরালি ভার্বালি জিজ্ঞেস করা হয় যে কোনো একটা পেশেন্টকে দেওয়া হচ্ছে না, কত দাম দেওয়া হতেই পারে, ডিপেন্ডিং অন পেশেন্টের ইকোনমিক স্ট্যাটাস অনেক সময় ড্রাগ প্রেসক্রাইব করতে হয়, ঠিক আছে, ভ্যারিয়াস ব্র্যান্ডসের মধ্যে তাদের পার্থক্য হয়, তাহলে তখন ব্যাপারটা আসে। সেখানে কিন্তু কোথাও ড্রাগ প্রমোশনাল লিটারেচারে নো প্রাইস যে মেনশন থাকতেই হবে এরকম নয়, যেগুলো যেগুলো মেনশন থাকতে হবে সেগুলো কিছু কি কি থাকতেই হবে বলা হয়েছে, অ্যাক্ট অফ কমিশন কোনটা কোনটা থাকতেই হবে সেটা বলা আছে, নট দ্য মানে যে কি কি থাকতে পারে সেই গ্রে জোন এখানে কিছু বলা নেই, ঠিক আছে, কিন্তু কি কি থাকতেই হবে সেটা বলা আছে, ঠিক আছে। যেমন কোনো একটা মডেল কোশ্চেন, তোদের যদি কোনো প্রফেশনাল এক্সামিনেশন হয় একটা মডেল কোশ্চেন, মডেল অ্যান্সার দেওয়া থাকে, মডেল অ্যান্সারে যেটা দেওয়া থাকে যে কি কি থাকতেই হবে, তার বাইরে অনেকে অনেক কিছু লিখতেই পারে, ঠিক আছে, কিন্তু কি কি থাকতেই হবে কোনো একটা পার্টিকুলার কোশ্চেনের এগেইনস্ট অ্যান্সারের জন্য সেইটা ম্যান্ডেটরি, ঠিক আছে, সেইটা থাকলে ফুল মার্কস পাবে না সেইটা দেওয়া থাকে। এখানেও সেরকম কি কি থাকতেই হবে সেইটাই বারবার জিজ্ঞেস করা হয়, বা কি কি
থাকা উচিত, যেগুলো আমরা দেখবো বা যেগুলো আমরা দেখতে চাইবো, সেখানে আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আমরা জিজ্ঞেস করতে পারি, ক্রস করতে পারি, সেই জায়গাগুলো আগে দেখতে হয়। কি কি থাকতে পারে, থাকা ইয়ে হচ্ছে, এটাও থাকতে পারে, ওটা থাকতে, সেটা তো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু সব তো থাকে না। প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জন্য কিছু কিছু জিনিসপত্র থাকতে হয় সেটা। এবার ড্রাগ প্রমোশনাল লিটারেচারে প্রথমেই যে ব্যাপারটা যে কি কি থাকবে কি কি থাকবে না, যে এথিক্যাল ব্যাপারটা, এথিক্যাল আর লিগ্যালের মধ্যে পার্থক্য আছে। এথিক্যাল মানে করা উচিত, উচিত নয়, এরকম ব্যাপার। আর লিগ্যাল মানে যেটা একটা কি বলবো, একটা নেশন বা একটা স্টেটের একটা ব্যাপার আছে, এটা করলে ফাইন হবে, ইম্পোজড ফাইন হবে। এথিক্যাল ব্যাপারটা সেটা নয়। এথিক্যাল ব্যাপারটা অনেক সময় কনসাইন্স বা আমাদের কনসাসনেস থেকে আসে, এথিক্স, ঠিক আছে। তা এই যে এথিক্যাল ক্রাইটেরিয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রথম ড্রাগ প্রমোশনাল লিটারেচার সম্পর্কে একটা র্যাশনাল ইউজ অফ মেডিসিনের, র্যাশনাল ইউজ অফ ড্রাগস, এটার উপরে একটা কনফারেন্স অন এক্সপার্টস হয়, ঠিক আছে। এটা 1985 নভেম্বর তখন একটা হয়েছিল। তখন এটার একটা কনসেপ্ট এসেছিল যে কি কি থাকা উচিত কি কি থাকা উচিত নয়, সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা হয়েছিল। তারপরে সেটার একটা ফরম্যাট হিসাবে আসে যে কি কি থাকতেই হবে সেটা। তারপরে 39th ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, সেটা হয়েছিল কোথায়, সেটা হয়েছিল হচ্ছে 1986 মে মাসে, মানে 6-7 মাসের মধ্যেই এদের একটা ফরম্যাট হিসাবে বেরোয় যে কি কি থাকা উচিত, হ্যাঁ, সেইটা নিয়ে একটা বেরোয়। এবার এটা যে মানতেই হবে এরকম কোনো ইয়ে করে, কিন্তু করা উচিত। এটা কেন, উদ্দেশ্যটা কি যে করা উচিত বলা হচ্ছে কেন ভাই, যে এটা করা উচিত ভালো, তাহলে তার একটা বেটার একটা অ্যাডভান্টেজিয়াস দিক আছে, সেটা ফর দ্য প্রেসক্রাইবার, ফর দ্য পেশেন্ট, ফর দ্য হেলথ কেয়ার সিস্টেম, বার্ডেন অন দ্য হেলথ কেয়ার সিস্টেম, বা বলতে পারিস ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যাতে পেশেন্টদের ওপরে ইকোনমিক বার্ডেন যাতে চাপিয়ে দিতে না পারে, সেখানে একটা বাধা হিসাবে, বাফার হিসাবে কাজ করবে প্রেসক্রাইবাররা। তা তাদের কাছে প্রপার ইনফরমেশন, তার মানে এটা বেসিক্যালি টু সাপোর্ট অ্যান্ড এনকারেজ দ্য ইমপ্রুভমেন্ট অফ দি হেলথ কেয়ার সিস্টেম বলতে পারিস। বা বাই কিভাবে করছে, বাই র্যাশনাল ইউজেস অফ মেডিসিন। ড্রাগ প্রমোশনাল লিটারেচার বলছি, ড্রাগ প্রমোশনাল লিটারেচারের সাথে র্যাশনাল ইউজের কি সম্পর্ক সেটা আসছে পরে। র্যাশনাল ইউজের কি সম্পর্ক, সেই জন্যই এখানে কিছু এথিক্যাল ক্রাইটেরিয়া দেখে দেওয়া হয়েছে, বা কি কি জিনিস থাকতেই হবে সেইগুলো একটা বেঁধে দেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে বাঁধা, যে এই জিনিসগুলো মিনিমাম সেখানে থাকতেই হবে। সেই জন্য ড্রাগ প্রমোশনাল লিটারেচারটা আসে। বেসিক্যালি ইট ফাউন্ডস, বলতে পারিস মানে ইট ফর্মস এ ফাউন্ডেশন, মানে রিগার্ডিং দ্য বিহেভিয়ার, কি সম্পর্কে বিহেভিয়ার, কোনো একটা কোম্পানি কিরকম কোনো একটা ড্রাগ প্রমোশনাল লিটারেচার, বা কোনো একটা ধর ভিলডাগ্লিপটিন মার্কেটে নতুন এসছে, সেটা নিয়ে কোনো একটা নোভার্টিস হয়তো প্রচার করবে মার্কেটে, তাহলে সেখানে কি কি করবে কি কি করবে না, বা কি কি করতে পারে, তার একটা গাইডলাইন বা তার একটা লিমিটেশন করে দেওয়া উচিত। নাহলে তো সে যা খুশি তাই ক্লেম করতে পারে, এটাই করবে এটাই করবে এটাই করবে। তো সেই জায়গাটা যাতে মিস ইনফরমেশন না হয়, তাহলে ইট প্রোভাইডস এ মানে প্রোভাইডস এ বেসিস, বলতে পারিস বেসিস অ্যাবাউট দ্য ফাউন্ডেশন, মানে একটা ভিত তৈরি করছে, সেটা রিগার্ডিং দ্য বিহেভিয়ার কনসার্নিং দ্য প্রমোশনাল প্র্যাকটিসেস অফ মেডিসিনাল ড্রাগ। একটা ড্রাগ প্রমোশনাল অ্যাক্টিভিটির জন্য কিভাবে কতটা এক্সটেন্ড পর্যন্ত যেতে পারে সেখানে বেঁধে দেওয়া, ঠিক আছে। সেটাই একটা এটা সম্পর্কে করা যায়। আর এটা থাকতে হবে, তার সাথে কি থাকতে হবে, যে বেঁধে দেওয়া তো হলো, তার সাথে সাথে কি কি থাকতে হবে, যে ইনকনসিস্টেন্ট উইথ ট্রুথফুলনেস অ্যান্ড রাইটিয়াসনেস, তার ভেতরে যেন সততা একটা, যে এটা ডেটাটা এইরকম একটা সায়েন্টিফিক লিটারেচারে পাওয়া গেছে, তার আগে সেটা যেন ঘোস্ট একটা অ্যাক্টিভিটি না হয়। যে ঘোস্ট অ্যাক্টিভিটি মানে এটা করেছিলাম পুরোটাই ঢপের চপ, একটা ডেটা শিট বানিয়ে সেই ঢপের চপ ডেটা শিট দিয়ে একটা পাবলিকেশন দেখিয়ে দিয়ে সেটা হয়ে গেল, এরকম যেন না হয়, ঠিক আছে। তাহলে ইনকনসিস্টেন্ট উইথ শুড বি ইনকনসিস্টেন্ট উইথ ট্রুথফুলনেস অ্যান্ড রাইটিয়াসনেস। সেখানে যেটা ভালোটা, এবার ট্রুথফুলনেস একটা হচ্ছে যে সেটা ঘোস্ট অ্যাক্টিভিটি যাতে না হয়, আরেকটা কি ব্যাপার, সেটা যেন অরিজিনালি যেন কোনো একটা রিসার্চ কোনো একটা ড্রাগ নিয়ে হয়েছে, সেটা তার ডেটাটা যেন ঠিকঠাক থাকে, সেখানে একটা
সত্য মিথ্যার ব্যাপার থাকে, ট্রু ফলসের ব্যাপার থাকে। তার মধ্যে এবার মানে রাইটিয়াস মানে কোনো একটা ড্রাগ সম্পর্কে তো শুধু ভালোই পাওয়া যাবে এমন তো নয়, তার সম্পর্কে কিছু খারাপও পাওয়া যেতে পারে। সেগুলোও যেন সে ভালোটার সাথে সাথে যেন খারাপটাও যত সামনে আসে, যেমন সাইড এফেক্টের ব্যাপার, প্রিকশনসের ব্যাপার, কন্ট্রা ইন্ডিকেশনসের ব্যাপার, ওয়ার্নিংসের ব্যাপার, বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা যায়, কত দূর পর্যন্ত ইউজ করা যায়, পেডিয়াট্রিক এজ গ্রুপে ইউজ করবো কি করবো না, করলে যেমন টেট্রাসাইক্লিন শুড নট বি ইউজড আন্ডার দ্য এজ অফ 8 years, ঠিক আছে। টেট্রাসাইক্লিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড, বাট এরকম খুব কম অ্যান্টিবায়োটিক্স আছে দ্যাট ইজ কল্ড সেফ। বেশিরভাগই বি ক্যাটাগরি, আগে যে ক্যাটাগরিটা ছিল বি ক্যাটাগরিতে পড়ে যায় অ্যান্টিবায়োটিক্স, তো সবই বি ক্যাটাগরি। যে এটা প্রেগনেন্সিতে সেফ এরকম যেন আমরা হট করে না বলি, কোথায় যেন কন্ট্রা ইন্ডিকেশনটা যেন ঠিকঠাক মেনশন থাকে। ওয়ার্নিং, ড্রাগ ইন্টারাকশন, যেটা সাইড এফেক্ট, যেগুলো তোদের ড্রাগ প্রমোশনাল লিটারেচারে বলা আছে। তার মানে এখানে হচ্ছে কনসিস্টেন্ট উইথ রাইটিয়াসনেস অ্যান্ড ট্রুথফুলনেস। যদি কোনো একটা যেমন দুটো ড্রাগের যেন কম্প্যারিজন, তোরা বলতে পারিস স্যার পেন্টোপ্রাজল ভালো না এসোমেপ্রাজল ভালো, এসোমেপ্রাজল ভালো না র্যাবেপ্রাজল ভালো, প্যান্টোপ্রাজল ভালো না র্যাবেপ্রাজল ভালো, কয়ারি আসতেই পারে। এই সমস্ত ড্রাগগুলোই পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর। সেখানে যদি কোনো একটা কোম্পানি নতুন হয়তো একটা ড্রাগ নিয়ে এসছে, ধর ল্যান্সোপ্রাজলের আর একটু মডিফাইড ভার্সন এসছে ডেক্স ল্যান্সোপ্রাজল, এরকম অনেক কিছু আছে। তবে সে বলছে ল্যান্সোপ্রাজল ঠিক আছে, ল্যান্সোপ্রাজল হয়তো এরকম তার যে সিলিং এফেক্ট এটা হচ্ছে 80%, এটাই বলছে স্যার এটা 95%, বলতেই পারে। তাহলে তার এগেইনস্টে তো আমার কিছু ডেটা থাকবে, তাহলে কম্প্যারিজনটা যেন সেখানে যদি কম্প্যারিজন থাকে, সেখানে যে কোনো কোম্পানি যে প্রথম ডেক্স ল্যান্সোপ্রাজল আসছে, সে আরেকজন মার্কেটিং অলরেডি যে মার্কেটে একটা ড্রাগ অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, তাকে নিচু দেখানোর জন্য 1 নম্বর হতে পারে। আরেকটা হচ্ছে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট সেই কোম্পানিটা যাতে এর মধ্যে তুলে নিতে পারে, যাতে অন্য কোম্পানি ডেক্স ল্যান্সোপ্রাজল আনার আগেই আমি ডেক্স ল্যান্সোপ্রাজল এনে দিয়েছি মার্কেটে, এবার তাহলে প্রচুর বিক্রি হবে, এবার দামও বাড়িয়ে দিলাম আমি নতুন ড্রাগ বলে। আর পেশেন্টেরও একটা কিউরিওসিটি থাকে, পেশেন্টেরও খুব একটুখানি ফিল গুড ব্যাপার থাকে, এবং যেটা এটা হলো শহুরে মানসিকতা। আমরা যদি আরবানাইজেশনের সাথে সাথে এটা বেশি এভিডেন্ট হয়েছে যে ডেক্স ল্যান্সোপ্রাজল নিয়ে সঙ্গে সঙ্গে আমরা একটু গুগল করে নিলাম বা একটা সার্চ করে দিলাম, নতুন একটা মলিকিউল বা নতুন একটা পিপিআই এসছে মার্কেটে, এটা খুব ভালো কাজ করে, প্রথমে একটা চলে আসলো, চলে আসার পরে পেশেন্টও খুব খুশি হলো যে আমাকে একটা 50 টাকা দামে একটা ওষুধ দিয়েছে, প্রতিদিন সকালে 50 টাকা খাই, ওষুধে যতটা না কাজ হয় তার থেকে বেশি মেন্টাল স্যাটিসফ্যাকশনটা তার অনেক বেশি, যে আমি একটা 50 রুপিজের ওষুধ পার ডে সকালে খাচ্ছি। তো এই ব্যাপারগুলো যাতে না হয়, সেখান থেকে যাতে কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট যাতে কোনো কোম্পানি ড্র করতে না পারে, সেই জন্য সেখানে যদি কম্প্যারিজন করা হয়, যদি কম্প্যারিজনটা যেন ফেয়ার, সেটা যেন ঠিকঠাক হয়। হতেই পারে হেড অন, আজকে তো অ্যাটরভাস্টাটিনের সাথে রোসুভাস্টাটিনের প্রচুর স্টাডি হয়েছে, আজকে ক্লোপিডোগ্রেলের সাথে অ্যাসপিরিনের প্রচুর স্টাডি হয়েছে, হেড অন, এগুলো বলে হেড অন স্টাডি, ঠিক আছে, সামনাসামনি স্টাডি। অ্যাসপিরিনে দেখা হচ্ছে যে কোন একটা পেশেন্ট অ্যাসপিরিন কি একটা লো ডোজ অ্যাসপিরিন কিসে ইউজ করা হয় রে, প্রোফাইল্যাক্সিস অফ এএমআই আর অ্যাঞ্জাইনা, এসব ক্ষেত্রে ইউজ হয়, ক্লোপিডোগ্রেলে ইউজ হয়, বা যদি কোনো ইসকেমিক স্ট্রোক হয় সেখানে ইউজ হয়। দিস আর অল অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, মানে ব্লাডের ক্লটিং প্রবাবিলিটিটা বা প্লেটলেট অ্যাগ্রিগেশন যে চান্সেসটা সেটা কমাবে, ক্লট ফর্মেশনের চান্স কমাবে, অ্যান্ড রিডিউসিং দ্য চান্সেস অফ ফার্দার স্ট্রোক, ঠিক আছে, তারা সার্ভাইভাল বেনিফিট একটা থাকে। তাহলে এগুলো তো এখন হেড অন স্টাডি হচ্ছে, সেখানে হেড অন স্টাডি তো হতেই পারে। সেখানে যদি অ্যাসপিরিন একটা জায়গায় ভালো দেখা গেছে, দেখা যাচ্ছে ক্লোপিডোগ্রেল একটা জায়গায় ভালো, এর কিছু নেগেটিভস আছে, এর কিছু নেগেটিভস আছে, হতেই পারে, কিন্তু সেটা যেন ঠিকঠাক হয়, ফেয়ার, ফ্যাক্ট, মানে একটা হচ্ছে ফেয়ার যেন হয়, ফ্যাকচুয়াল মানে ফ্যাক্ট বেসড, যা হয়েছে তাই ফেয়ার, সেটা একটা হলো ফ্যাক্ট। আর এটা বলছে যে কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন, আমি যেটা প্রেজেন্ট করছি সেটা যেন আমি পরে এক্সপ্লেন করতে পারি, মানে হোয়াট দ্য কোম্পানি হ্যাভ সেড দে ক্যান স্ট্যান্ড। আমি বলছি যে অ্যাসপিরিন ভালো, তাহলে অ্যাসপিরিন যেন যে কোম্পানিটা এইভাবে মার্কেটিং করছে যেন দেখাতে পারে অ্যাসপিরিনটা কোন কোন জায়গায় ভালো, তার জন্য প্রপার এভিডেন্স থাকে, ঠিক আছে। তার জন্য কোনো একটা এবার দেখে ড্রাগ প্রমোশনাল লিটারেচার ভিতরে যদি কি কি আছে অলরেডি পড়ানো হয়েছে, সেখানে একটা একটা আছে, একটা হচ্ছে কোম্পানির তো ডিটেলস তো থাকতেই হবে, যে ম্যানুফ্যাকচারার ডিটেলস, ম্যানুফ্যাকচার কোম্পানি, কোম্পানি নেম অ্যান্ড কোম্পানির অ্যাড্রেস, তার সাথে সাথে আরেকটা কি থাকে, রেফারেন্স ফর দ্য সায়েন্টিফিক লিটারেচার, যেটা যে ভালো তার জন্য একটা স্টাডি, এটা যে ভালো তার জন্য একটা স্টাডি, তাহলে সেই স্টাডিগুলো সেইগুলো যেন
ফ্যাক্ট ফেয়ার, মানে ফ্যাক্ট বেসড হয়, ফেয়ার হয়, ঠিকঠাক হয়, আনফেয়ার যাতে না হয়। আর একটা হচ্ছে কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন, যেটা বলছে সেটা যেন ঠিকঠাক, মানে সেটা যেন সে স্ট্যান্ড করতে পারে, সেই জন্য সেখানে একটা সাইন্টিফিক লিটারেচারের একটা রেফারেন্স দরকার পড়ে। তাহলে একটা সাইড এফেক্টস এর বললাম, সাইড এফেক্ট তার সাথে হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন বা সাইড এফেক্ট, তার সাথে সাথে আর কি কি থাকে, প্রিকশন, কন্ট্রা ইন্ডিকেশন, ওয়ার্নিং অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন, এগুলো নিয়ে একটা থাকে। নেক্সট যেটা হচ্ছে যে প্রমোশন মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রমোশন? ইট ইজ দ্য পারসুয়েশন দ্যাট ইজ কন্ডাক্টেড, বলতে পারি যেটা মেইন হোতা কারা, মেইন হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটা কন্ডাক্ট করছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কন্ডাক্ট করছে, সেটা কি পারসুয়েশন অফ ইন পারসুয়েটিভ অ্যাক্টিভিটি অ্যান্ড ইনফরমেশনাল অ্যাক্টিভিটি। একটা ড্রাগটাকে সেই প্রেসক্রাইবারের হাত দিয়ে সে চাইছে আমার কোম্পানির ড্রাগটা যেন সে লেখে, এটাই তো, এবং তার সাথে সাথে সে কিছু ইনফরমেশন প্রোভাইড করছে, ঠিক আছে। তাহলে এই কোম্পানি টু ইনক্রিজ, মানে কি চাইছে, সেই কোম্পানি চাইছে যে তার মানে বাড়ুক, ম্যানুফ্যাকচারিং বাড়ুক, তার সাথে সাথে তার ডিস্ট্রিবিউশনটা বাড়ুক। আমার সব দোকানে বোলপুরে যদি 500 ওষুধের 200 ওষুধের দোকান থাকে, তার মধ্যে যেন 160টা এই ওষুধটা পাওয়া যায়, সেখানে যারা যারা মেডিসিন, মানে যারা যারা প্রেসক্রাইবাররা বসে তাদের হাত দিয়ে যেন এই ড্রাগটা বেরোয়, ঠিক আছে। তাহলে সেটা তারা এরকম চাইছে, টু ইনক্রিজ দ্য ম্যানুফ্যাকচারিং, টু ইনক্রিজ দ্য ডিস্ট্রিবিউশন, টু ইনক্রিজ দ্য নাম্বার অফ প্রেসক্রিপশন, ঠিক আছে, টু ইনক্রিজ দ্য ডিসপেন্সিং, টু ইনক্রিজ দ্য ইউজ, এইটার জন্যই প্রমোশনাল অ্যাক্টিভিটি। সেই জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো চাইছে যে অ্যাগ্রেসিভলি প্রমোশন করতে, আর সেখানেই এথিক্যাল একটা ক্রাইটেরিয়া দিয়ে সেটাকে লিমিট করা হচ্ছে, লিমিট করে দেওয়ার নামে এটা হচ্ছে ড্রাগ প্রমোশনাল লিটারেচার। কি এর মধ্যে কি কি যে ইনফরমেশন গুলো থাকবে, সেগুলো একটা তো বলা হলো ইন কনসিস্টেন্ট উইথ ট্রুথফুলনেস অ্যান্ড রাইটিয়াসনেস অ্যান্ড কম্প্যারিজন, যদি কোনো কম্প্যারিজন থাকতেই পারে, অ্যাটরভাস্টাটিনের সাথে রোসুভাস্টাটিন কম্প্যারিজন থাকতেই পারে, অ্যাসপিরিনের সাথে ক্লোপিডোগ্রেল কম্প্যারিজন থাকতেই পারে, কিন্তু সেই কম্প্যারিজনটা যেন ফেয়ার, ফ্যাকচুয়াল, ফ্যাক্ট বেসড অর ফ্যাকচুয়াল অ্যান্ড কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন হয়, ঠিক আছে। আরেকটা যেটা বলা হয়, এটা এই ইনফরমেশনের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কিরকম হবে, রিলায়েবল, ইনফরমেশনগুলো যেন রিলায়েবল হয়, অ্যাকিউরেট, আপ টু ডেট, ব্যালেন্সড, ইন গুড টেস্ট, ট্রুথফুল, ইনফরমেটিভ, এই সমস্ত যেন ক্যারেক্টারগুলো থাকে, ঠিক আছে। কি কি হলো, রিলায়েবল, অ্যাকিউরেট, ট্রুথফুল, ইনফরমেটিভ, ব্যালেন্সড, আপ টু ডেট, কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন, যেটা আগেও বললাম, কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন অ্যান্ড ইন গুড টেস্ট। মানে আমি মানে দুটো দাগ যদি কাটা হয়, যে ধর দুটো ছেলে বা দুটো মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, কি নিয়ে কম্পিটিশন, যে কে কতদূর, তারা হয়তো এডুকেশনে কতদূর কে ভালো যাবে না যাবে, তাহলে দুরকম ভাবে এটা হতে পারে যে একজন আরেকজনকে বিট করতে, একজন আরেকজনকে, সেটা তোরা হয়তো 3 ইডিয়টস দেখেছিস, সেই চতুরকে দেখেছিস, সে কিভাবে বিট করার জন্য রাত্রিবেলা এমন কিছু সাপ্লিমেন্ট দিচ্ছে ঘরে ঘরে, যেটা করলে তাদের পরবর্তী তাদের পড়াশোনাটা হয়তো বন্ধ হয়ে যাবে বা অন্যদিকে ডাইভার্টেড হয়ে যাবে। মানে একটা হচ্ছে অন্যকে নামিয়ে, আরেকটা হচ্ছে আরেকজনকে ছাপিয়ে, ঠিক আছে। তাহলে এখানেও তাই, তাহলে আমার যদি এখানে ইন গুড টেস্টের ব্যাপারটা আসছে, এটাকে আমি যদি আরেকজনের থেকে আরেকজনকে ভালো প্রমাণ করতে হয়, আমি তারকে ডাউন না করে আমি তার থেকে ভালো সেটা প্রমাণ করার দিকে ছোটাটাই বেশি ভালো বা বেশি শ্রেয়, এটাই এখানে বলা ইন গুড টেস্ট যেটা বলা হয়, ঠিক আছে। আর তার সাথে সাথে তো ব্যাপারগুলো তো বাকিগুলো থাকছে, যে কিরকম ডেটা হতে হবে, ঠিক আছে। তার সাথে সাথে গুড টেস্ট, কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন, কনসিস্টেন্ট উইথ রাইটিয়াসনেস, ট্রুথফুলনেস, ফেয়ার, ফ্যাকচুয়াল অ্যান্ড কেপেবল অফ সাবস্ট্যান্সিয়েশন, এগুলো সেই সমস্ত ব্যাপারগুলো থাকছে। তাহলে কোনো দেশের, এবার হচ্ছে ড্রাগ প্রমোশনাল লিটারেচার কি ইন্ডিয়াতে একরকম আর বাংলাদেশে একরকম, যে ডিফারেন্ট কান্ট্রি ওয়াইজ ভ্যারি করতে পারে, কারণ ড্রাগের অ্যাভেলেবিলিটি, ডিজিজ প্রোফাইল, মানে কোন কোন ফ্যাক্টরগুলো এগুলো এই ড্রাগ প্রমোশনাল লিটারেচারকে মডিফাই করে, ঠিক আছে। সেই মডিফায়ার ফ্যাক্টরগুলো যেগুলো একটু জেনে রাখতে হয়, যে সেই দেশের সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল ব্যাপারটা কীরকম, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, কালচারাল ব্যাকগ্রাউন্ড কীরকম, ঠিক আছে। এডুকেশনাল, যে ওভারঅল আজকে ইন্ডিয়া বা এশিয়ার, এই যদি আমরা ইয়ে হিসেবে চিন্তা করি, মহাদেশ হিসেবে চিন্তা করি, ঠিক আছে, কন্টিনেন্ট হিসেবে চিন্তা করি, তাহলে
এশিয়াটিক কন্টিনেন্টের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা এডুকেশনাল স্ট্যাটাস সেটা নিচে আফ্রিকান কন্টিনেন্টের সাথে মিল হবে না, বা ইন্ডিয়ার সাথে চায়নার ম্যাচ করবে না, চায়নার সাথে ইউএস এর ম্যাচ করবে না, তাহলে এগুলোর ওপরে ইম্প্যাক্ট থাকে। ঠিক আছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কিরকম, বা এডুকেশনাল বলতে পারি স্ট্রাটাটা কিরকম, হ্যাঁ, ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশনটা কিরকম, এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল যে তাদের ব্যাপারগুলো, টেকনিক্যাল নলেজ কিরকম, ঠিক আছে, সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল নলেজটা কিরকম, এগুলোর উপর ডিপেন্ড করে। তার সাথে সাথে ডিপেন্ড করে যে প্রিভ্যালেন্ট ডিজিজ প্রোফাইল, এখানে ডিজিজ প্রোফাইল ইন্ডিয়ার একরকম হবে, ইউএস এর একরকম হবে। এখানে আমাদের ট্রপিক্যাল কান্ট্রি, এখানে ভাইরাল ডিজিজ, এই ভেক্টর বর্ন ডিজিজ বেশি হবে। আমেরিকান সেটা হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট নয়, সেটা মোটামুটি খুব ভালো ক্লাইমেট, তো অ্যারাউন্ড তো 23, 24, 22 এরকম টেম্পারেচার থাকে, সেখানে কিন্তু ভেক্টর বর্ন ডিজিজটা অত নেই। ঠিক আছে, তাহলে সেখানে ডিজিজ প্রোফাইল কেমন আছে। থেরাপিউটিক ট্র্যাডিশন, আমাদের ইন্ডিয়াতে যেমন থেরাপিউটিক ট্র্যাডিশনের মধ্যে যেরকম আয়ুর্বেদিক রয়েছে, ইউনানি রয়েছে, সিদ্ধা রয়েছে, এগুলো অনেকদিন ধরে চলে আসছে। চাইনিজে যেমন ইন্ডিজেনাস মেডিসিন, তাদের একটা সিস্টেম অফ মেডিসিনটা একটু আলাদা, তাহলে তার উপরেও কিছুটা ডিপেন্ড করবে। এই সমস্ত ফ্যাক্টরগুলো আসে, ডিজিজ প্রোফাইল, থেরাপিউটিক ট্র্যাডিশন। ঠিক আছে, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা লেভেল অফ হেলথ কেয়ার সিস্টেমের ডেভেলপমেন্ট। আজকে যারা একটা হচ্ছে প্রথম বিশ্বের দেশ বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড, একটা হচ্ছে ডেভেলপড, এইরকম যে কান্ট্রিগুলো আছে, ডেভেলপড কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রি, তাদের ডিজিজ প্রোফাইল আলাদা, তাদের ইয়েটা আলাদা, তাদের কি বলবো যে হেলথ কেয়ার টার্গেট, হেলথ কেয়ার সিস্টেমের বাজেট, হেলথ কেয়ার সমস্ত কিছু আলাদা, তো সেগুলোর উপরও ডিপেন্ড করবে এই ব্যাপারগুলো। ঠিক আছে, নেক্সট আর যেটা ফ্যাক্টর, এবার কি কি থাকবে কি কি থাকবে না সেগুলো তো আসছে, এটার সাথে রিলেশন থাকে। আর হচ্ছে যে এবার কোনো একটা WHO যেটা সেট করে দিয়েছে, সেটা কি সবাইকে, যা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিয়েছে সেরকম সবাইকে, সব দেশকে একই রকম ভাবে অ্যাকসেপ্ট করতে হবে এরকম নয়। মানে ইট ডাজ নট কনস্টিটিউট এনি লিগাল অব্লিগেশন, মানে লিগাল ব্যাপারটা নেই, ইটস অ্যাবাউট এথিক্যাল, ইটস অল অ্যাবাউট এথিক্যাল। লিগাল ইথিক্যাল এক করলে হবে না। ঠিক আছে, তাহলে কোনো দেশের চাইলে, গভর্নমেন্ট চাইলে, সেই দেশের গভর্নমেন্ট তাদের নিজেদের মতো করে সেটা অ্যাডপ্ট করে নিতে পারে, মানে বেসটাকে ওটা রেখে এখানে অ্যাডপ্ট করে নিতে পারে, তাদের মতো করে ইমপ্লিমেন্ট করতে পারে। ঠিক আছে, এরকম অন্যান্য কোনো বডিও যদি থাকে, যে আমাদের ইন্ডিয়াতে যেমন প্রচুর হেলথ কেয়ার প্রফেশনালস বডি রয়েছে, হেলথ কেয়ার প্রফেশনাল বডি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তাদের কোনো একটা অ্যাসোসিয়েশন, তার সাথে সাথে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের যে অ্যাসোসিয়েশন, এইরকম যে বডিগুলো রয়েছে, তারা তাদের মতো করে ব্যাপারটা অ্যাডপ্ট করে নিতে পারে, এন্ড দে ক্যান ইমপ্লিমেন্ট ইন দেয়ার রেসপেক্টিভ এরিয়া অফ ওয়ার্ক। হ্যাঁ, ডিপেন্ডিং অন দেয়ার কম্পিটেন্সি, তাদের কিরকম কম্পিটেন্সি, তারা কোন লেভেলে কাজ করছে। হেলথ কেয়ার প্রফেশনাল যে লেভেলে কাজ করবে, নার্সিং স্টাফ একটা আলাদা লেভেলে কাজ করবে, যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একটা আলাদা লেভেলে কাজ করবে, তাদের এরিয়াটা ডিফারেন্ট, তারা কিন্তু বেসটা একই জায়গা থেকে তারা তাদের নিজেদের মতো করে অ্যাপ্লাই করতে পারে, সেখান থেকে জিনিসগুলো নিয়ে। ঠিক আছে, এখান থেকে যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখান থেকে অনেক কিছু টেক আপ করতে পারে। ঠিক আছে, সেখানে কি বলে এরিয়া অফ ওয়ার্ক বা বলতে পারিস কম্পিটেন্সি, তার সাথে সাথে তাদের রেসপন্সিবিলিটি, এইটার উপরে ডিপেন্ড করে তাদের কি, তারা রেসপন্সিবল, কতটা রেসপন্সিবল, তাদের উপর ডিপেন্ড করে তারা তাদের নিজেদের মতো করে এই WHO যে ক্রাইটেরিয়াটা সেট করছে সেটাকে মডিফাই করে তাদের নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করতে পারে। অ্যান্ড দে শুড মনিটর ইট অ্যান্ড এনফোর্স ইট, মানে এটাকে যেমন ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করে সেটা যেমন দেখা, তার সাথে সাথে মনিটর করা, যে ইয়ারলি মনিটর করা বা মান্থলি মনিটর করা, বা তার জন্য কিছু প্যারামিটার ঠিক করে নেওয়া, কিভাবে প্রমোশনাল অ্যাক্টিভিটি হচ্ছে সেটা যাতে প্রপারলি ঠিকঠাক হচ্ছে কিনা, সেটা আনএথিক্যাল ব্যাপারটা ঢুকে যাচ্ছে কিনা, সেটা যেন প্রপারলি মনিটরিংটা রেগুলারলি হয়, সেই ব্যাপারগুলো দেখা। এটাই হচ্ছে এগুলোর কাজ। আর এর মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ব্যাপারটা যেরকম আসছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ব্যাপারটা খুব ক্লোজলি লিঙ্কড। ঠিক আছে, এবার মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কিছু ক্রাইটেরিয়া এখানে যেমন থাকাটা আবশ্যিক বা তারা বলছে যে এটা হলে বেটার হয়, যে দে শুড হ্যাভ অ্যান মিনিমাম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেন মিনিমাম একটা যেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে, মিনিমাম একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার জন্য কিছু ক্রাইটেরিয়া সেট করে নাও, সেটা ডিপেন্ডিং অন কান্ট্রি, ডিপেন্ডিং অন কন্টিনেন্ট, ডিপেন্ডিং অন দ্য এডুকেশনাল স্ট্রাটা অফ দি
কান্ট্রি তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাই মিনিমাল এডুকেশনাল ক্রাইটেরিয়া যেন একটা সেট থাকে, ঠিক আছে। দে শুড হ্যাভ, তাদের কি হবে তখন তাদের একটা মিনিমাল মেডিকেল নলেজ, যারা বলতে আসছে তারা তো মেডিকেল নলেজ কিছুটা তো দিতে হবে, ঠিক আছে। মেডিকেল, দে শুড হ্যাভ অ্যাডেকুয়েট মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল অলসো। এবার আমাদের টেকনিক্যাল কেন, টেকনিক্যাল যেমন বিভিন্ন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শুধুমাত্র যে ড্রাগ প্রমোট করতে আসে তারা সবসময় নয়, তারা অনেক সময় ডিভাইসও প্রমোট করতে আসে। ডিভাইস মানে কি বলে, কমন ডিভাইস, কমন ডিভাইস ধর ইনহেলার, মানে মিটার ডোজ ইনহেলার। আর কি ডিভাইস মিটার ডোজ ইনহেলারের সাথে রিলেটেড, সেটা হচ্ছে রোটাহেলার বা ড্রাই পাউডার ইনহেলার। রোটাহেলার তো ব্র্যান্ড নেম, যাই এটা যে ড্রাই পাউডার ইনহেলার, দ্যাট ইজ অলসো এ ডিভাইস। এটাও তো কোনো একটা সময় মার্কেটে নতুন এসেছিল। স্পেসার, দ্যাট ইজ অলসো অ্যান ডিভাইস। তাহলে তাদের একটা মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল নলেজের যেন একটা ব্যাপার থাকে, সো দ্যাট দে ক্যান, বলতে পারিস দে ক্যান প্রেজেন্ট ইনফরমেশন, মানে কোনো একটা প্রেসক্রাইবারকে সেই ইনফরমেশন দেবে, দে ক্যান প্রেজেন্ট ইনফরমেশন ইন প্রপার অ্যাকিউরেট ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে। সেই ইনফরমেশনটা কেমন হবে সেটা তো বললাম, যে দে ক্যান প্রোভাইড বা দে ক্যান প্রেজেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্যারি আউট দ্য প্রমোশনাল অ্যাক্টিভিটি ইন অ্যান অ্যাকিউরেট অ্যান্ড রেসপন্সিবল ম্যানার, ঠিক আছে। ভুলভাল হয়তো না প্রেজেন্ট করে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করছে, ঠিক আছে, যার সামনে যেরকম ভাবে যতটা বলা উচিত সেরকম ভাবে বলছে, তাহলে দেশ। এবার এর জন্য কি করতে হবে, যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তাকে ইয়ে করেছে, তাকে কাজকর্ম দিয়েছে, তুমি গিয়ে প্রমোশনাল অ্যাক্টিভিটি চালাও, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে কোম্পানি নিচ্ছে, তারা রেসপন্সিবল থাকবে তার যেন একটা বেসিক অ্যান্ড কন্টিনিউয়াল এডুকেশনাল প্রোগ্রাম বা কন্টিনিউয়াল ট্রেনিং প্রোগ্রাম যেন একটা চলতে থাকে, ঠিক আছে। বেসিকটার জন্য, কারণ সে হয়তো আগে মেডিকেল ইয়ে সম্পর্কে অতটা ওয়াকিবল ছিল না, মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ব্যাপারটা তাই সেই কোম্পানিকে প্রোভাইড করতে হবে, ডিপেন্ডিং অন দেয়ার এডুকেশনাল স্ট্র্যাটা বা ডিপেন্ডিং অন দেয়ার এডুকেশনাল স্ট্যাটাস, ঠিক আছে। তার সাথে সাথে কন্টিনিউয়াল একটা প্রোগ্রাম চালাতে হবে, কন্টিনিউয়াল ট্রেনিং প্রোগ্রাম, যাতে সে প্রপারলি ক্যারি আউট করছে কিনা। প্রথম হয়তো ভালো ক্যারি আউট করছে, তারপরে হয়তো অন্যদিকে চলে গেছে, সেইগুলোকে মনিটর করা বা সেগুলোকে লিমিট করা, সেই রকম অ্যাক্টিভিটির জন্য যেন ইয়ে রেসপন্সিবল থাকে, যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেন তাদের প্রপার রেসপন্সিবিলিটি নেয়। এবং তখনই এই WHO যে ক্রাইটেরিয়াটা দিয়েছে, যে ড্রাগ প্রমোশনাল লিটারেচারের ক্রাইটেরিয়া, কারণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসবেই ড্রাগ প্রমোশনাল লিটারেচার, তার ডিফারেন্ট, এখন সে প্যাম্পলেট হিসেবে হতে পারে সেটা হচ্ছে তোর ডিজিটাল, মানে এখন বেশিরভাগই আসে একটা ট্যাব নিয়ে আসে, ঠিক আছে, ট্যাব নিয়ে একটা একটা করে পেজ দেখিয়ে যায়, কমন, এটা দিস ইজ কমন প্র্যাকটিস। এখন আর কিন্তু ওই আগের মতো খুব কমই এখন ওই তোকে একটা প্যাম্পলেট একটা ড্রাগ প্রমোশনাল লিটারেচারের একটা ইয়ে খুব একটা দেয় না। হ্যাঁ, এক হচ্ছে মেইল বা হোয়াটসঅ্যাপে তারা একটা প্রোডাক্ট মনোগ্রাফ পাঠিয়ে দেয় বা ইয়ে পাঠিয়ে দেয়, পেপার ওয়েস্টেজ কম করার জন্য, ক্যারি করতে হয় না বেশি, হ্যাঁ, শুধু একটা ডিভাইস ক্যারি করলেই হয়ে যায়। এই জন্য কিন্তু এখন ব্যাপারটা অনেক বেশি ডিজিটালাইজড হয়ে গেছে। তা এখন সেই ব্যাপারগুলো এগুলো মাথায় রাখতে হয়, ঠিক আছে। তাহলে কোথায় ছিল, ড্রাগ প্রমোশনালের এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ব্যাপারটা। এরপরে হচ্ছে যেটা তাদের জন্য একটা কন্টিনিউয়াল ট্রেনিং প্রোগ্রাম, কন্টিনিউয়াল এডুকেশনাল প্রোগ্রাম, বেসিক অ্যান্ড কন্টিনিউয়াল এডুকেশনাল প্রোগ্রাম কিন্তু কোম্পানিকে চালিয়ে যেতে হবে, সেটা তাদের কোম্পানির জন্য এবং ফর দ্য বেটারমেন্ট অফ প্রমোশনাল অ্যাক্টিভিটি, র্যাশনাল ড্রাগ প্রমোশনাল অ্যাক্টিভিটি বলতে পারিস, র্যাশনাল ইউজেজ অফ মেডিসিন সেটাকে প্রমোট করছে, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য দেখতে হবে। আর কি করতে হবে যদি আরেকটু বেটার হয়, কি যে যারা যে সেক্টরে প্রমোশনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, সেখানকার যদি কোনো একটা ফিডব্যাক যদি তাদের কাছ থেকে নেওয়া হয়, যেমন ধর কোনো একটা টিচার ভালো পড়াচ্ছে না খারাপ পড়াচ্ছে, সে হতেই পারে, স্টুডেন্টদের মধ্যে সবাই একরকম পড়ায় না, অনেকের থ্রোয়িং হয়তো ভালো নয়, কেউ হয়তো টেকনিক্যালি হয়তো ভালো পড়াতে পারে না, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো অনেক সময় থাকে। তার জন্য একটা যদি স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নেওয়া যায়, দ্যাট উইল হেল্প, ঠিক আছে, কোন এরিয়া ইমপ্রুভমেন্ট করতে হয়, দ্যাট উইল হেল্প। তো সেরকম এদের ক্ষেত্রেও যে প্রমোশনাল অ্যাক্টিভিটি কোনো একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা ঠিকঠাক করছে কিনা, সেরকম যদি কোনো একটা ফিডব্যাকের ব্যবস্থা করা যায়, দ্যাট উইল হেল্প ইন বেটারমেন্ট অফ দ্য বলতে পারিস প্রমোশনাল অ্যাক্টিভিটি। এটা কোম্পানির জন্য ভালো, প্রেসক্রাইবারের জন্য ভালো, অ্যান্ড দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে আছে ফর দ্য পার্সন, সেটার জন্য সবকটার জন্যই ভালো, ঠিক আছে। তাহলে সেখানে একটা এর সাথে সাথে মাঝে মাঝে যোগ করা হয় যে
ইন্ডিপেন্ডেন্ট মেম্বার অফ এ বডি, মানে ইন্ডিপেন্ডেন্ট বডি মানে একজন ধর কোনো একটা পাবলিক বডিতে যদি কোনো একটা তার যদি কোনো একটা মেম্বার বা তার যদি কোনো একটা রিপ্রেজেন্টেটিভ সেইখানে যদি যদি কোনো ফিডব্যাক দেয়, ফিডব্যাক এবং কি জন্য দিতে পারে সব থেকে কমন ফিডব্যাক, সে কমন ফিডব্যাকটা হচ্ছে যে রিগার্ডিং দ্য সেফটি অফ ইউজিং এ মেডিসিন। হ্যাঁ, রিগার্ডিং দ্য সেফটি অফ ইউজিং এ মেডিসিন, সেখান থেকে যদি তাদের যে প্রমোশনাল অ্যাক্টিভিটিটা কেমন, এবার এটা কোন সময় বেশি ইম্পর্টেন্ট আছে, এমনি সময় যে মেডিসিনাল ড্রাগ সেগুলোর ক্ষেত্রে না হয় ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট যেগুলো আমার উইদাউট প্রেসক্রিপশন যে সমস্ত ড্রাগগুলো অ্যাক্টিভিটি রয়েছে, যেগুলো অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো যেমন পাবলিকলি যেমন ডিসপ্লে করা হয়, ঠিক আছে, সেখানে যদি প্রমোশনাল অ্যাক্টিভিটি কিরকম হচ্ছে সেটার উপরে যদি পাবলিক বডি থেকে যদি কোনো একজন মেম্বারের কোনো যদি একটা ফিডব্যাক ফর্ম নেওয়া যায় তাহলে সেটাও কিন্তু বেশ হেল্পফুল হয়, ঠিক আছে। আরেকটা নেক্সট যেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটা কাজের মধ্যে পড়ে, দে শুড প্রোভাইড বলতে পারিস ভ্যালিড ইনফরমেশন, দে শুড প্রোভাইড ভ্যালিড ইনফরমেশন, ভ্যালিড সাইন্টিফিক ডেটা শিট বলতে পারিস বা সাইন্টিফিক ডেটা শিট টু দ্য প্রেসক্রাইবার, নট অনলি দ্য প্রেসক্রাইবার, এবং আমাদের ক্ষেত্রে আসছে প্রেসক্রাইবার, অন্যান্যদের ক্ষেত্রে ডিপেন্ডিং অন দেয়ার এরিয়া অফ ওয়ার্ক আর ডিপেন্ডিং অন দেয়ার রিকোয়ারমেন্ট অফ দ্য ডেটা শিট, তারা যেন সেই ইনফরমেশনটাকে রেসপেক্টিভ পার্সনের কাছে যেরকম ডিমান্ড করবে বা যেরকম চাইবে সেই রকম, আজকে প্রেসক্রাইবারের একরকম ইনফরমেশনের দরকার হবে, যে স্ট্যাটিস্টিশিয়ান বায়োস্ট্যাটিস্টিশিয়ান তার কিন্তু একরকম ইনফরমেশনের দরকার, দুজনের কিন্তু ইনফরমেশন একরকম দরকার হয় না, ঠিক আছে। হয়তো বায়োস্ট্যাটিশিয়ান চাইছে যে তোমার একটা স্পেসিফিক অ্যাডভার্স এফেক্ট এটার ফ্রিকোয়েন্সি কত, আর একজন প্রেসক্রাইবার কি চাইছে, একজন প্রেসক্রাইবার চাইছে যে এর ডোজিং কত, ডোজিং ফ্রিকোয়েন্সি কিরকম, এর কমন অ্যাডভার্স এফেক্ট যেটা কমনলি ইন্ডিকেটেড যেগুলো হচ্ছে সেগুলো কিরকম, এজ গ্রুপ কোন এজ গ্রুপে দেওয়া যাবে না, কনকমিটেন্ট কোন কোন ডিজিজ থাকলে এই ড্রাগ দেওয়া যাবে না, ঠিক আছে, প্রিকশন, কন্ট্রাইন্ডিকেশন, ওয়ার্নিং, প্রেগন্যান্সিতে দেবো না, এটা কিন্তু একজন বায়োস্ট্যাটিস্টিশিয়ান নাও চাইতে পারে, তার ক্ষেত্রে হয়তো স্পেসিফিক, তার মানে ডিপেন্ডিং অন দেয়ার স্ফিয়ার অফ ওয়ার্ক, তারা কোথায় কাজ করছে, তারা কি নিয়ে কাজ করছে, ঠিক আছে, সেটার উপরে তাদের কিন্তু ইনফরমেশনের রিকোয়ারমেন্টটাও আলাদা হয়, আর ডিপেন্ডিং অন দেয়ার রিকোয়ারমেন্ট অন রিকোয়েস্ট যে ডেটাগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো তাদের কাছে প্রোভাইড করা, সেটা কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাজ। আর লাস্ট বাট নট লিস্ট যেটা বলে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা, দে শুড নট অফার some inducement to increase the sale of the drug, তো increase the বলতে পারিস বা increase the dispensing or increase the number of prescription, এগুলো যেন না বাড়ানোর জন্য সে যেন তাকে কোনো ইন্ডিউসমেন্ট মানে হতে পারে তোমাকে একটা মালয়েশিয়া ট্যুর দিল, হতে পারে তোমাকে একটা এক্সপেন্সিভ গিফট দিল, হতে পারে একটা কিছু যাওয়া থাকা খাওয়ার খরচা ঘোরার খরচা দিল, সেটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ট্যুর, এই সমস্ত জিনিসগুলো যাতে না হয় সেটাও। এবার এই সমস্ত জিনিসগুলো লিমিট করার জন্য WHO একটা বলেছে, কেউ পালন করলে করতে পারে, করাটা উচিত, সেটা বলছে যে তারা যে রেমুনারেশনটা পাচ্ছে, সেটা একটা কোম্পানি কাজ করার জন্য সে কিছু টাকা পয়সা পাচ্ছে, মাস গেলে একটা স্যালারি পাচ্ছে, সেই স্যালারিটা যেন তাদের নাম্বার অফ সেলস, মানে আমি সেলস থেকে যেন জেনারেট না হয়, যে তুমি যা সেল করবে, তুমি যদি 5 লাখ টাকা সেল করো 10% তোমার, এইরকম যেন না হয়, তাহলে কি সবাই ওটার পিছনে ছুটবে, ওটার পিছনে ছুটতে গেলে যে যার মতো করে ইন্ডিউসমেন্ট অফার করতে পারে, তাহলে সেইখানে যাতে না হয় সেটাও এরকম একটা ক্রাইটেরিয়া করে দিয়েছে, পালন করলে ভালো। এবার হচ্ছে কি কি ইনফরমেশন যেগুলো থাকবেই, যেগুলো তার মধ্যে কতগুলো তো বললাম, একটা হচ্ছে নাম্বার অফ, ওই যে কি বললাম যে সাইন্টিফিক লিটারেচারের একটা রেফারেন্স থাকতে হবে মাস্ট, মোটামুটি 11টা জিনিস দেখতে হয়, 11টা পয়েন্ট মাস্ট, এগুলো আছেই, ঠিক আছে, তারপরে বাকিগুলো থাকলে থাকবে, সেগুলো তো আলাদা ব্যাপার। তো এই যে 11টা পয়েন্ট তার মধ্যে প্রথম নয় লাস্টের দিক থেকে শুরু করেছিলাম, একটা হচ্ছে রেফারেন্স, সাইন্টিফিক রেফারেন্স বা সাইন্টিফিক লিটারেচারের রেফারেন্স, তোমার এই ডেটাগুলো কোথায় আছে সেটার জন্য। আর এটা কি কোম্পানির ম্যানুফ্যাকচারার তার অ্যাড্রেস, নেম অ্যান্ড দ্য অ্যাড্রেস, আর এটা কি সাইড এফেক্ট অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, সেটা একটা, প্রিকশন, কন্ট্রাইন্ডিকেশন, ওয়ার্নিং, এটা একটা, আর এটা হচ্ছে ড্রাগ ইন্টারাকশন, মেজর ড্রাগ ইন্টারাকশন, সেটা একটা, যে কি খেলে কিরকম ড্রাগ ফুড ইন্টারাকশন হচ্ছে কিনা, ড্রাগ ইন্টারাকশন হচ্ছে কিনা,
আফটার ফুড মানে ড্রাগ ফুড মানে একটা এমটি স্টমাকে নিলে ভালো হয় না একটা হচ্ছে আফটার মিল নিলে ভালো হয়, সেই ব্যাপারগুলো আসছে। ঠিক আছে, ড্রাগ ড্রাগ ইন্টারাকশন, এই ড্রাগ দিলে এই ড্রাগ দেওয়া যাবে কিনা, সেই জিনিসগুলো আসছে কিনা। ঠিক আছে, যেমন ধর ক্যালসিয়াম এসে প্রমোট করে গেল, সে হয়তো কিছু বললো না, যে তার সাথে যদি টেট্রাসাইক্লিন দেওয়া হয় তাহলে তো চিলেট ফর্ম করে টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশন করবে, ক্যালসিয়ামের অ্যাবজর্পশন করবে। টেট্রাসাইক্লিন দেওয়া হলো যে পারপাসে, যে কোনো একটা পার্টিকুলার ইনফেকশনকে টার্গেট করে যদি দেওয়া হয়, তাহলে সেটার বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে, তাহলে সেখানে অ্যাক্টিভিটিটা কমে যাবে, তাহলে সেখানে রেজিস্ট্যান্স ডেভেলপ করার চান্সেস থাকে, বা সাবথেরাপিউটিক লেভেলে টেট্রাসাইক্লিনটা থাকার চান্সেসই বেশি থাকে। তাহলে এই ব্যাপারগুলো, তাহলে এই যে ইন্টারাকশন, মেজর ড্রাগ ইন্টারাকশন, এগুলো যেমন থাকে। এটা গেল 5টা পয়েন্ট গেল। আর আছে 6 পয়েন্ট। 6 পয়েন্টসের মধ্যে প্রথমে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেম অর জেনেরিক নেম। ঠিক আছে, সেখানে আবার একটা বলা আছে যে দুজনের ইয়েটা যেন সেম, এটাকে বলা হচ্ছে ফন্ট, ফন্ট যেন সেম হয়। ফন্ট যদিও বা সেম হয়, সেখানে বলা হচ্ছে যে জেনেরিক নেমের যে ফন্ট সেটা যেন এটার থেকে অন্তত 1 স্টেপ বেশি হয়। যদি তোমরা এক্সেল বা ওয়ার্ডে কাজ করি, তোমার থেকে ফন্ট, টাইমস নিউ রোমান, ক্যালিব্রি, এরকম প্রচুর অনেকগুলো ফন্ট থাকে। ঠিক আছে, কোনটা হচ্ছে সেখানে ফন্টেরও ব্যাপার রয়েছে, ফন্ট কতটা, কোনটা কতটা হবে, সেখানেও কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা অন্যদিকে। এটা লিগ্যাল। ঠিক আছে, এটা যেটা বললাম, এটা বললাম লিগ্যাল, যে ফন্টের সাইজটা। তাহলে সেখানে এই ব্যাপারটা থাকবে। ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেমটা আছে কিনা, মানে গ্যালভাস নামের মধ্যে গ্যালভাস যেমন কথাটা থাকবে কোম্পানির নাম, ভিলডাগ্লিপটিন এইটা যেন থাকে, ভিলডাগ্লিপটিন হাইড্রোক্লোরাইড হিসেবে থাকে, ভিলডাগ্লিপটিন HCl এটা যেন নামটা লেখা হয়। তাহলে এটা গেল একটা ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেম, ব্র্যান্ড নেম। তাহলে হয়ে গেল, এটা নিচে ছিল আগে 2 7, আর থাকলো 4টে পয়েন্ট। আর 4টে পয়েন্ট কি কি? একটা হচ্ছে নেম অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড ইটস অ্যামাউন্ট। যদি কোনো একটা প্যান্টোপ্রাজল ট্যাবলেট হয় বা প্যান্টোপ্রাজল ক্যাপসুল হয়, সেটা প্যান্টোপ্রাজলে কতটা থাকে, 20 মিলিগ্রাম আছে না 40 মিলিগ্রাম আছে। নেম অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা কি আছে। ঠিক আছে, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট মানে ধর মিটোপ্রোলাল, মিটোপ্রোলাল ঠিক আছে, মিটোপ্রোলাল সাকসিনেট, মিটোপ্রোলাল টার্টারেট এই হিসাবে থাকে। তাহলে সেখানে মিটোপ্রোলাল একটা তো ইন্টারন্যাশনাল নন প্রোপ্রিয়েটরি নেম লেখা হলো বা জেনারিক নেম, তার সাথে ব্র্যান্ড নেম, ধর মেট এক্সেল ব্র্যান্ড নেম। এর মিটোপ্রোলাল সাকসিনেট না মিটোপ্রোলাল টার্টারেট আছে, সেটা কতটা নেম অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এটা হলো। এর সাথে অ্যামাউন্ট অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, 25 মিলিগ্রাম না 12.5 মিলিগ্রাম না 50 মিলিগ্রাম মিটোপ্রোলালের ক্ষেত্রে বলছে, সেটা কতটা আছে। নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে এনি আদার ইনগ্রেডিয়েন্ট দ্যাট নোন টু কজ প্রবলেম। এনি আদার ইনগ্রেডিয়েন্ট যেটা অ্যালার্জি কিনবে, সেটা হচ্ছে ওই যে এর আগে তোরা তো ছিলি না, যাই হোক, যে আগে কিছু কিছু দেখা যেত শুধুমাত্র যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টে প্রবলেম হয় তা নয়, তার সাথে যে এক্সিপিয়েন্টস গুলো থাকে সেগুলোতে প্রবলেম হতে পারে, ডাইলুয়েন্ট থাকে, বাইন্ডার থাকে, এই সমস্ত বিভিন্ন জিনিসে প্রবলেম হতে পারে। ঠিক আছে, একটা সময় 1939 1940 এই সময় যে সালফেনিলামাইড, দ্যাট ইজ অ্যান অ্যান্টিবায়োটিক, তখনকার দিনে অ্যান্টিবায়োটিক ছিল সালফোনামাইড গ্রুপের, তখন তার মধ্যে ডিইসি ইউজ করা হতো, এই ডিইসি বলছি সরি, ডাইইথিলিন গ্লাইকল। ঠিক আছে, ডাইইথিলিন গ্লাইকল ইউজ করা হতো, এবং এর জন্য দেখা গেল প্রচুর সাইড এফেক্ট হচ্ছে, প্রচুর বাচ্চা মারা গেছে। ঠিক আছে, তাহলে সবসময় যে সালফেনিলামাইডের জন্য মারা গেছে তা নয়, ইয়ের জন্য মারা গেল, মানে বা এর জন্য সিভিয়ার অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হলো যে ডাইইথিলিন গ্লাইকল ইউজের জন্য, প্রন্টোসিল নামে তখন পাওয়া যেত। ঠিক আছে, তাহলে সবসময় যে অ্যাক্টিভ এনি আদার ইনগ্রিডিয়েন্ট দ্যাট নোন টু কজ প্রবলেম, যেমন ধরুন যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের যদি কোনো একটা ড্রাগে যদি ল্যাকটোজ থাকে, তাহলে তাদের ক্ষেত্রে ল্যাকটোজ ইনটলারেন্সের সিমটমস চলে আসবে। তাহলে সেইটা এনি আদার ইনগ্রেডিয়েন্ট দ্যাট নোন টু কজ প্রবলেম। ঠিক আছে, আর কি থাকবে, আর হচ্ছে অ্যাপ্রুভড থেরাপিউটিক ইউজ, যে কোনো একটা পার্টিকুলার ড্রাগ, ধর টিএসাইক্লিন এর আগে যেমন বলছিলাম, তো ক্লাসে তো খুব কম সংখ্যক ছিল, যাই হোক, যে কি কি জন্য অ্যাপ্রুভড ইউজ, যদি বলা হয় এফডিএ কি কি ড্রাগে কিসের জন্য অ্যাপ্রুভ করেছে, টিএসাইক্লিনকে টেট্রাসাইক্লিনের একটা কনজেনার। ঠিক আছে, মোর পোটেন্ট কনজেনার বলতে পারিস, কিন্তু কোথায় কোথায় ইউজ হয়, কমপ্লিকেটেড স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন প্রথমে যখন এসেছিল তখন, ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন, তাহলে কি কি হলো, কমপ্লিকেটেড স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন, ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন, আর তারপরে প্রথমে যখন 2002-3 সালে ড্রাগটা এসেছিল তখন এই দুটো ইন্ডিকেশন নিয়ে মার্কেটে এসেছিল। তারপরে 2009 সালে আবার এটা রিভিশন হলো,
এই দুটো তো থাকলে তার সাথে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার জন্য দিস ড্রাগ ক্যান বি ইউজ, ঠিক আছে। তাহলে অ্যাপ্রুভড থেরাপিউটিক ইউজ, মানে 2009 সালের আগে এটা কিন্তু ইয়েতে ইউজ করা যেত না, শুড নট বি ইউজড, কোনো গাইডলাইনে পাওয়া যায়নি, কোথাও অ্যাপ্রুভড থেরাপিউটিক ইউজের মধ্যে এটা পাওয়া যায়নি। তাহলে দিস ইজ দ্য অ্যাপ্রুভড থেরাপিউটিক ইউজ, ঠিক আছে। আর এটা হচ্ছে ডোজেজ ফর্ম অ্যান্ড রেজিমেন। ডোজেজ ফর্ম মানে এটা ওরাল, না এটা পাররেক্টাল, না পারভেজাইনাল, না ইন্ট্রামাসকুলার দেওয়া হবে, না আইভি দেওয়া হবে, সাবকাট দেওয়া হবে, সাবকিউটেনিয়াসলি দেওয়া হবে, ইন্ট্রাডার্মাল, যেমন ইনসুলিন, ইনসুলিন দ্যাট ইজ ফর সাবকিউটেনিয়াস ইউজ অনলি, যেগুলো ধর রেগুলার ইনসুলিনটা বাদ দেয়, রেগুলার ইনসুলিন ক্যান বি গিভেন আইভি ইন ইমার্জেন্সি কন্ডিশন, ঠিক আছে। কিন্তু আদার যে ইনসুলিনগুলো রয়েছে, যেমন ধর ল্যান্টাস, ল্যান্টাস মানে হচ্ছে গ্লার্জিন, ডেগলুডেক, দিস আর দ্য লং অ্যাক্টিং ইনসুলিন, এগুলো সাবকিউটেনিয়াস ইউজ অনলি লেখাই থাকে, দিস ইজ ফর সাবকিউটেনিয়াস ইউজ অনলি। যে ধর ভ্যাকসিন, যে কিছু কিছু ভ্যাকসিন আছে, বিসিজি ভ্যাকসিন ইন্ট্রাডার্মাল অনলি, ওটা অন্য কোনো রুটে দিলে হবে না। তাহলে সেখানে ডোজেজ ফর্ম, যে অনেক সময় বিসিজি ভ্যাকসিনটা কিভাবে আসে বলতে লায়োফিলাইজড পাউডার হিসাবে আছে, পাউডার, তার সাথে একটা ইয়ে পাওয়া যায়, যে ডাইলুয়েন্ট পাওয়া যায়, সেই ডাইলুয়েন্ট ওর সাথে প্রোভাইড করা থাকে, তার সাথে সেই অ্যামাউন্ট ডাইলুয়েন্ট ওটার সাথে মিক্স করতে হয়, মিক্স করে 4 ঘন্টার মধ্যে, আমার যতদূর মনে পড়ছে 4 ঘন্টার মধ্যে ইউজ করে ফেলতে হয়, নাহলে ডিসকার্ড করে দিতে হয়, ঠিক আছে। ওয়ান্স ইট ইজ রিকনস্টিটিউটেড দ্যাট ইজ ইট ইজ ভ্যালিড ফর অনলি 4 আওয়ার্স, ঠিক আছে, বিসিজি ভ্যাকসিন। তাহলে এই যে ফর্ম, ডোজেজ ফর্ম অ্যান্ড রেজিমেন্ট, অ্যান্ড মানে রেজিমেন্ট, ডোজেজ ফর্ম, রেজিমেন্ট তো বলে দিল, যদি ট্যাবলেট হয় তাহলে সেটা ওরাল ইউজ কিনা, তাহলে এইগুলো যেন লেখা থাকে, ডোজেজ ফর্ম ম্যানেজমেন্ট। তাহলে দিস আর দ্য 11 পয়েন্টস দ্যাট মাস্ট বি দেয়ার। আর বাকি ডেটাগুলো কিরকম হবে সেটা বলবো। রিপ্রেজেন্টেটিভের ব্যাপারটা কিছুটা বলা হলো। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ব্যাপারটা যেটা হচ্ছে যে বেনিফিট, মানে দিস ইজ এ ডাবল এজেড সোর্ডের মতো, যদি ঠিকঠাক ভাবে স্টেরয়েড, দিস ইজ এ ভেরি গুড ড্রাগ, কিন্তু আমাকে ঠিকঠাক ভাবে ইউজ করতে হবে। কোথাও কোনো লোকজন পেইন নিয়ে চলে আসলো, তাকে আমি স্টেরয়েড দিয়ে দিলাম, কোনো একটা ইনফেকশন নিয়ে চলে আসলো, তাকে আমি স্টেরয়েড দিলাম, ইমিউনিটি সাপ্রেসড হয়ে যাবে, ভেতরে ভেতরে ইনফেকশন স্প্রেড হয়ে যাবে, বোঝা যাবে না, যে সিভিয়ার ম্যানিফেস্টেশন হবে, পেইন কমে যাবে, কিন্তু পরে অন্যরকম ভাবে ব্যাপারটা প্রলং এফেক্ট, অন্যান্য সাইড এফেক্টস গুলো দেখা যেতে পারে। তাহলে এই ব্যাপারগুলো আমাকে দেখতে হবে। তাহলে এটা হচ্ছে যে এথিক্যাল আনএথিক্যালের ব্যাপারে, মানে ডাবল লেজেড সোর্ডের মতো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ক্যান বি ইউজড এজ ডাবল লেজেড সোর্ড, ঠিক আছে। যে কোম্পানি অনেক সময় কোম্পানিরও ভালো করতে পারে, আবার অনেক সময় প্রেসক্রাইবারের কোট আনকোট ভালো হতে পারে, ঠিক আছে। কোট আনকোট ভালো মানে অন্যান্য দিকে সে ইন্ডিউসমেন্ট পাচ্ছে, অন্যান্য দিকে সে কোনো অফার পাচ্ছে, সেগুলো সে ক্যারি আউট করার জন্য সে প্রচুর পরিমাণে কোনো একটা পার্টিকুলার ড্রাগ দিচ্ছে। তাহলে এই ব্যাপারটা যাতে না হয়, সেইখানেই ব্যাপারটা চলে আসে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সাথে কিভাবে কন্ডাক্ট করতে হয়। তাহলে এক হচ্ছে তারা তো এই আসবে ড্রাগ প্রমোশনাল লিটারেচার নিয়েই আসবে, তাহলে সেখানে আমার এই যে ক্রাইটেরিয়া, যে WHO যে ক্রাইটেরিয়া একটা সেট করে, যে এথিক্যাল ক্রাইটেরিয়া, যে দিস মাস্ট বি দেয়ার, এগুলো দেখে নেওয়াটা একটা কর্তব্য। তাহলে দেখে নিলে অনেকটাই বেনিফিট ক্লিয়ার, মানে আমার যেটা বেনিফিটেড হবো, আর ডাউট যদি থাকে সেগুলো ক্লিয়ার হওয়ার অনেকটা চান্সেস থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এবার, মানে যদি দেখা যায় যে কোন কোন জায়গাগুলো বেসিক্যালি দেখতে হয়, একটা হচ্ছে আনএথিক্যাল প্রমোশন অফ এ পার্টিকুলার ড্রাগ। আনএথিক্যাল প্রমোশন, যে কোনো একটা পেশেন্টকে তো ধর মনে হলো যে এই পেশেন্টটাকে একটা পার্টিকুলার অ্যান্টিবায়োটিক এটা দিলেই চলবে, আমার কোনো রিজার্ভ অ্যান্টিবায়োটিক আমাকে ইউজ করতে হচ্ছে না, বা যেগুলো কম ইউজ হয় বিকজ অফ টু রিডিউস দ্য, বলতে পারিস কি জন্য একটা অ্যান্টিবায়োটিক আমি কম ইউজ করবো, টু মানে পরবর্তীকালে যাতে সেই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্স যাতে ডেভেলপ না করে যায়, কোনো একটা ভালো অ্যান্টিবায়োটিক আছে সেখানে যাতে রেজিস্ট্যান্স ডেভেলপ না করবে, এবং তার সাথে সাথে অন্যান্য ইকোনমিক ব্যাপারটাও চলে আসে, তাহলে সেই ব্যাপারগুলো যাতে না হয় সেই একটা ব্যাপার দেখার ব্যাপার থাকে। তাহলে আনএথিক্যাল ড্রাগ প্রমোশনাল ব্যাপারটা যেন না থাকে। আরেকটা থাকে হচ্ছে ডিসগাইজিং দ্য রিয়েল নেচার অফ এ পার্টিকুলার ড্রাগ, যে এই ড্রাগটার আমি শুধু একটা এমন একটা দিক বললাম, কিন্তু দিক দিলে যে তার এইগুলো ক্ষতিও যে হতে পারে কোনো একটা পার্টিকুলার, বা এই সিরিয়াস অ্যাডভার্স রিয়াকশন গুলোও যে হতে পারে, সেগুলো আমি কমপ্লিটলি সাপ্রেস করে দেওয়া। যদি দেখা যায়, ধরে নেওয়া যায় যে অ্যালোপিউরিনল যখন মার্কেটে আসে, অ্যালোপিউরিনল দিলে যে কোনো পেশেন্টের স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে, এটা আমি কমপ্লিট চেপে গেলাম, কোনো একটা কোম্পানি পুরোটাই চেপে গেলাম যে অ্যালোপিউরিনল দাও,
অ্যালোপিরিনল দিলে এই এফেক্ট হবে, মিনিমাম ডোজ 100 মিলিগ্রাম, তারপরে ম্যাক্সিমাম 300 মিলিগ্রাম পর্যন্ত দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে সেইটা যদি আমি না বলি তাহলে অসুবিধা আছে, ঠিক আছে। তাহলে আনএথিক্যাল বা রিয়েল নেচার, যেমন ধর মাইগ্রেনের জন্য কি ড্রাগ ইউজ হয়? অ্যাকিউট মাইগ্রেন, অ্যাকিউট মাইগ্রেনে কি ড্রাগ ইউজ হয়? কোন গ্রুপ অফ ড্রাগ? জোরে বল। হ্যাঁ, ট্রিপটানস। ট্রিপটান্সের প্রবলেম কোথায় জানিস তো? ট্রিপটান্স ঠিক আছে, দিলে 2-3 ঘন্টার মধ্যে ব্যথা কমে যাচ্ছে, খুব ভালো ড্রাগ, কিন্তু কোনো একটা পেশেন্টে যদি ঠিকঠাক ভাবে হিস্ট্রি না নিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু এফডিএ কিছু ব্ল্যাক বক্স ওয়ার্নিং আছে, ঠিক আছে। বিশেষ করে তার যদি হিস্ট্রি অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন বা এনি টাইপ অফ করোনারি আর্টারি ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, কিছু বেসিক স্পেসিফিক টাইপ অফ মাইগ্রেন যদি থাকে, বা কোনো রকম ইস্কেমিক ভাস্কিউলোপ্যাথি, কিছু যদি থাকে, সেখানে কিন্তু এই ড্রাগ ট্রিপটান্স ইউজ করলে কিন্তু পরবর্তী তার কিন্তু প্রেসিপিটেট করতে পারে। তাহলে এটাও জানা দরকার, ঠিক আছে। তাহলে আমি যদি আনএথিক্যাল প্রমোশনের নামে, যদি আনএথিক্যাল প্রমোশন আমি এটা বলে দিলাম এটা দিলে একদম দারুণ ওষুধ, আর 10টার মধ্যে 9টার মধ্যে ভালো কাজ হলো, কিন্তু 10 নম্বর পেশেন্টটা দেখা গেল হিস্ট্রি অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন ছিল, বা তার একটা ইসেমিক সিভিএ ছিল, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা ইসেমিক সিভিএ একটা রয়েছে, অলরেডি এক্সিস্ট করে, তার জন্য কোনো একটা ওষুধ খায়, সেখানে দেওয়া হলো, তার সেটা প্রেসিপিটেট করলো আবার। তাহলে এই ব্যাপারটা জানতে হবে না, আনএথিক্যাল ড্রাগ প্রমোশনের নামে ড্রাগ সেবি যাতে না হয়, মানে রিয়েল নেচার অফ দ্য ড্রাগ যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে, যে এটা যেন কোনো কিছু দিয়ে সুগার কোটিং না করা হয়ে থাকে, এটাকে যেন ডিসগাইজ না করা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কিছু কিছু জায়গায় থাকে যে সেটা হয়তো এমন কিছু কতটা সিরিয়াসনেস, ডিজিজটা হয়তো সেরকম সিরিয়াস নয়, কোনো একটা পার্টিকুলার ড্রাগ হয়তো অতটা সিরিয়াস নয়, কিন্তু সেটাকে বলা হলে এটা খুব সিরিয়াস একটা জিনিস, এটা পরবর্তীকালে লাইফের উপর এটা ফ্যাটাল ইম্প্যাক্ট, এইরকম ব্যাপার বলা হবে, ঠিক আছে। তাহলে সেইভাবে এই যে এটাও একটা আনএথিক্যাল প্রমোশনের মধ্যে পড়ছে। এটার কোনো এক্সাম্পল এই মুহূর্তে মাথায় আসছে না সে যে এরকম কি হতে পারে, ঠিক আছে, এক্স্যাক্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, যে এটা সিরিয়াসনেসের উপর ডিপেন্ড করছে, কিন্তু সেই সিরিয়াসনেসটাকে অনেক এক্সাগারেটেড করে দেখানো হচ্ছে, ঠিক আছে, এক্সাগারেট করে, ফলসিফিকেশন। আর এটা হচ্ছে অপরচুনিস্টিক ডাটা ম্যানিপুলেশন। অপরচুনিস্টিক ডাটা ম্যানিপুলেশন এটা সাইন্টিফিক লেভেলে যখন আমি কোনো একটা ডাটাকে আমি রিপ্রেজেন্ট করছি, সেটা আমি পার্শিয়ালি রিপ্রেজেন্ট করলাম, পুরোটা রিপ্রেজেন্ট করলাম না। অনেকটা বলতে পারি যে খবর কিভাবে কোনো একটা ঘটনাকে কভার করছে, মানে 5 কিলোমিটার রাস্তা আছে, 1 কিলোমিটার বাজে, 4 কিলোমিটার হবে, প্রপারলি কি হবে যে 1 কিলোমিটার খারাপ রাস্তা খুব, 4 কিলোমিটারটা বাজে, কিন্তু তুই যদি চাও সেরকম ভাবে এই দেখুন এই রাস্তাটা খুব বাজে, এগুলো 1 কিলোমিটারটা দেখিয়ে দিবি, আর আরেক দল এসে বলছে এই দেখুন এ খুব ভালো রাস্তা 4 কিলোমিটার, দুটোই ঠিক। এটা হচ্ছে অপরচুনিস্টিক ডাটা ম্যানিপুলেশন। আমার কাছে ডেটাটা পুরো 5 কিলোমিটারই ছিল, যে 5 কিলোমিটার 1 কিলোমিটার খারাপ আর 4 কিলোমিটার ভালো, কিন্তু আমি এখানে ম্যানিপুলেট করছি আমার নিজের স্বার্থে, তাহলে ইট ইজ কল্ড অপরচুনিস্টিক ডাটা ম্যানিপুলেশন। সেই রকম যেন কোনো একটা জিনিসে না হয় যে আমি শুধু ভালোটাই দেখিয়ে দিলাম, এই দেখুন এই স্টাডি বলেছে, এই স্টাডিতে শুধু বাকিটা যে অনেক কিছু খারাপও ছিল বা অনেক কিছু নেগেটিভ ছিল সেগুলো আমি অমিট করে দিলাম। দিস কল্ড অপরচুনিস্টিক ডাটা ম্যানিপুলেশন। সেটা যদি না হয়, যেন না হয়। ঘোস্ট ম্যানেজমেন্ট। ঘোস্ট ম্যানেজমেন্ট মানে, ঘোস্ট মানে এখানে ভূত, মানে কে করছে কে না করছে কেউ কিছু জানে না, কে একটা পেপার লিখে দিল, আননোন একটা অ্যানোনিমাস ব্যক্তি পেপার লিখে দিল, আননোন একটা অ্যানোনিমাস একটা ফিগার দিয়ে সেই ডেটা একটা বেরিয়েও গেল, একটা উল্টো পাল্টা একটা জার্নালে বেরিয়েও গেল, সেটা বলতে পারি যে বিভিন্ন রকম স্বীকৃতির ব্যাপার থাকে, সেই স্বীকৃতিগুলো তার কিছুই নেই, যে তোর সামনে সেরকম একটা বা আমাদের সামনে সেরকম ভাবে প্রেজেন্ট করলো, এই এইরকম একটা জার্নাল, এই তার ডিওআই নাম্বার, এই হ্যাঁ ইম্প্যাক্ট ফ্যাক্টর এই, হয়তো আমরা সবসময় চেক করি না, তাহলে সেইটাও একটা ব্যাপার থাকে, ঘোস্ট ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, ঠিক আছে। ফেমাস একাডেমিশিয়ান, হ্যাঁ, বহুল খ্যাত, স্বনামধন্য, আদৌ স্বনামধন্য কিনা কেউ জানে না, এই ব্যাপারগুলো যেটা ঘোস্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা। আরেকটা যেটা ব্যাপার থাকে হচ্ছে অফ লেভেল ইউজ। কোনো একটা ড্রাগের দেখবি মেটফর্মিন বা ধর ট্যামসুলোসিন, ট্যামসুলোসিনের অফ লেভেল যদি ইউজ দেখিস, ট্যামসুলোসিন কিসের ড্রাগ রে? হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং ট্যামসুলোসিন? বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারট্রফি, তাই তো? এটার একটা অফ লেভেল ইউজ আছে রেনাল স্টোনে, ঠিক আছে,
রেনাল স্টোনে কিছু অফ লেভেল ইউজ আছে, ঠিক আছে। আর আমি প্রমোট করলাম শুধু আমার ভাই অন লেভেল ইউজের দরকার নেই, অফ লেভেলই প্রমোট করে যায়। অফ লেভেল যখনই ব্যাপারটা চলে আসে না, তখন আমার এই সাইন্টিফিক ডেটা শিট লাগবে না, তখন আমার কোনো এই রেফারেন্স লাগবে না, ঠিক আছে, এই জিনিসগুলো আমার লাগবে না। সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে যেহেতু এগুলো লাগছে না, তাহলে সেই কোম্পানি ম্যানুফ্যাকচারকে সেরকম কোনো ডেটার তার দরকারও পড়ছে না। ডেটার দরকার না পড়লে তার সেদিকে এক্সপেন্ডিচার কমে যাচ্ছে, আর এদিকে এইটার কেনা আরেকটা হচ্ছে আমাদের এক্সপেকটেশনও কমে যাচ্ছে। যখন এটা অফ লেভেল ইউজ হয়ে যাচ্ছে তখন এটা বেরোতেও পারে, এবার বলে আপনাকে একটা ড্রাগ দিয়ে দেখছি, এই ড্রাগটা দিয়ে কাজ হতেও পারে আবার নাও হতে পারে, এক্সপেরিমেন্টাল, এর জন্য পার্টিকুলার কোনো ড্রাগ নেই, তার আগেই বলে দেওয়া হলো এর জন্য পার্টিকুলার কোনো ড্রাগ নেই, কিন্তু এটা দিয়ে দেখা হচ্ছে, আপনার হলে তো ভালো, না হলে নাও হতে পারে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা এইটা, ঠিক আছে। তাহলে সেইখানে যে অফ লেভেল ইউজ যদি প্রমোট করা হয় তাহলে এই ব্যাপারটা একটা থাকে, কোম্পানির ফাইন্যান্সিয়াল বার্ডেন কিছুটা কমে গেল, অথচ সেলও বেড়ে গেল। ফিজিশিয়ানও জানে না এটা যে কি হবে কি হবে না, কারণ তার কাছে ডেটা নেই। কোম্পানিরও ডেটা ম্যানুফ্যাকচার করার দরকার, ডেটা তৈরি করার দরকার নেই, ম্যানুফ্যাকচারিং বললে ভুল হবে, ডেটা প্রডিউস করার দরকার নেই, সাইন্টিফিক কোনো অ্যাক্টিভিটি ক্যারি আউট করার দরকার নেই। এই ব্যাপারগুলো একটা থেকে যায়, ঠিক আছে, যে অফ লেভেল ড্রাগ প্রমোশন যেন না হয়, এইগুলোকে ফিজিশিয়ানকে দেখতে হবে। এইবার এগুলো হলে কি কি হবে, যদি আনএথিক্যাল ড্রাগ প্রমোশন হয় তাহলে কি কি হতে পারে, ইম্প্যাক্ট কি কি হতে পারে। প্রথম ইম্প্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে পেশেন্টের উপরে চলে আসে। এক নম্বর, পেশেন্টের উপরে কি আসে, তার উপরে ইকোনমিক বার্ডেন চলে আসে, যে এক্সট্রা হয়তো 3-4টে ওষুধ লেখা আছে, বা এমন কোনো ওষুধ লেখা আছে দাম প্রচুর বেশি, হয়তো কাজ, এই যে বললাম অফ লেভেল ইউজের মতো, আদৌ কাজ হবে কিনা জানা নেই, এক্সপেকটেশনও কম, কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছে, তাহলে সেইখানে একটা ব্যাপার চলে আসে। নেক্সট যেটা হচ্ছে ডিফেমেশন অফ দ্য ডক্টর। ডিফেমেশন অফ দ্য ডক্টর কেন হতে পারে, যে বুঝতে পারছিস কেন হতে পারে, যে ওই ডাক্তার প্রচুর এরকম ভুমভাং ওষুধ লেখে, কাজ হয় না, হ্যান হয় না, তা না, নিজের স্বার্থে ওষুধ লেখে, এটা হতে পারে। ডিফেমেশন হতে পারে, পাবলিকলি হতে পারে, সোশ্যাল মিডিয়াতে ওই ডিফেমেশন করা আরো ইজি। ডিফেমেশন, লিগাল অব্লিগেশন চলে আসে কোনো একটা পার্টিকুলার ড্রাগ উল্টোপাল্টা কারণে ইউজের জন্য, বিকজ অফ আনএথিক্যাল প্রমোশন, ঠিক আছে। আনএথিক্যাল প্রমোশন একটা ড্রাগ দিয়েছে, আপনার এটা সকালে খান, সারাদিন মুড খুব ভালো থাকবে, আদৌ জানিস না ওটা কি ড্রাগ, না জেনেই দিয়ে দিচ্ছে। এরকম অনেক অনেক ড্রাগ আছে বাজারে, এসে বলে এই ড্রাগটা সকালে খেলে আপনার মুড খুব ভালো থাকে, দিয়ে দিলি, তুই পেশেন্ট এসে হচ্ছে মনটা একটু খারাপ, দিয়ে দেওয়া হলো, মুড ভালো হচ্ছে, কিন্তু তার যে অন্যান্য সাইড এফেক্টও থাকতে পারে সেটা কনসিডার করা হয়নি, জানেই না, পিএ এসে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসে বলে গেছে, তাই নিয়ে সে চলে গেছে, ঠিক আছে। তাহলে সেটা একটা ব্যাপার দেখতে হয়, আনএথিক্যাল প্রমোশনের জন্য এগুলো হতে পারে। আর যেতে পারে লিগাল, শুধু লিগাল অব্লিগেশন শুধুমাত্র প্রেসক্রাইবারেরই আসবে এমন নয়, লিগাল অব্লিগেশন কোম্পানিরও আসতে পারে। কোম্পানিকে বলা হলো যে কেন এরকম ভাবে প্রমোট করা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ড্রাগ, সেটা একটু দেখতে হয়। আর এই ব্যাপারগুলো মেনলি আনএথিক্যাল, মানে মেনলি ইকোনমিক বার্ডেনটা বেশি চলে আসবে, আর এই ব্যাপারগুলো আছে। এবার এগুলোকে লিমিট করা যায় কি করে, ঠিক আছে, যে কোনো একটা প্রেসক্রাইবার চাইলে এগুলো লিমিট করে। এক হচ্ছে যে নাম্বার অফ ভিজিট, ফ্রিকোয়েন্সি অফ ভিজিট, কোনো একটা পার্টিকুলার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, তার ফ্রিকোয়েন্সি অফ ভিজিটটা সে কিন্তু লিমিট করতে পারে, যে এসে বলে আপনি মাসে 2বার আসবেন, তার বেশি আসার দরকার নেই, মনে আছে আমার, ঠিক আছে, বা ঠিক আছে আমি কনসিডার করছি বা করছি না, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাম্বার অফ ভিজিটস, মানে কতগুলো লিমিট, মানে বলতে পারি লিমিটস দ্য ইন্টারাকশন। একটা হচ্ছে নাম্বার অফ ভিজিট বা ফ্রিকোয়েন্সি অফ ভিজিট করে দাও, লিমিটস দ্য ইন্টারাকশন, বেশি কথা বলার দরকার নেই, ও ওর মতো বললেও চলে গেল, বা এইভাবে লিমিট করা, বেশি কথা বললেই প্রবলেম, ঠিক আছে, হাসি তো ফাসির মতো ব্যাপার, ঠিক আছে, যে বেশি কথা বলছে তাহলে মনে হয় সে আমার প্রপোজালগুলো অ্যাকসেপ্ট করছে, বা আমি যেগুলো বলছি সেগুলো মেনে নিচ্ছে, সে সেইভাবে আরো বেশি বেশি আসছে, একটা উইক পয়েন্ট অনেক সময় তৈরি হয়, এতবার আসছে কিছু তো লিখে দিই, এরকম ভাবে চলে আসছে। তারপরে যদি কিছু ইনডিউসমেন্ট চলে আসে তাহলে তো হয়েই গেল, ঠিক আছে, সে যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে আরো ভালো। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু পরপর আসতে পারে। তাহলে একটা হচ্ছে তাহলে যেখানে কথাই মানে সেই না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, এরকম ব্যাপার, বাঁশি নেই তো বাঁশি করতে হবে, ঠিক আছে। তাহলে লিমিটস দ্য ইন্টারাকশন, লিমিটস দ্য ফ্রিকোয়েন্সি অফ ভিজিট, এটা করা যেতে পারে। আরেকটা বলতে হবে গ্রুপে ভিজিট করছে, হ্যাঁ 3টে কোম্পানির এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারা একসাথে এসে ভিজিট করবে, ঠিক আছে। তাহলে এবার যেই 3টে কোম্পানি আসবে তাহলে তার যে ইন্ডিউসমেন্ট অফারগুলো যেগুলো থাকবে, আপনি একটা এরকম করে দিন আমার, তাহলে সে অন্য কোম্পানির সামনে সে বলতে অতটা একটু হলেও দ্বিধাবোধ করে, সে এগুলো তো কোম্পানির ইন্টারনাল ব্যাপার থাকে, তো সেইগুলো একটুখানি ইন্ডিউসমেন্ট দিতে গেলেও একটু দ্বিধাবোধ করে, ঠিক আছে। 1-to-1 যতটা
সুবিধা, এটা যদি গ্রুপে হয় তাহলে অসুবিধা। তাহলে এই একটা ব্যাপার থাকে। আরেকটা হচ্ছে যে প্রেসক্রাইবারকে ঠিক করে নিতে হবে যে কি কি পয়েন্ট আমি দেখবো, আমি কোন কোন পয়েন্ট আমি জিজ্ঞেস করবো বা কোন কোন পয়েন্ট আমি দেখতে চাইবো, সেটার আমার একটা সেটস অফ ক্রাইটেরিয়া থাকবে। এই সেটস অফ ক্রাইটেরিয়া চেকলিস্ট থাকবে, এগুলো আছে কিনা আমি দেখবো। তাহলে আছে না, সে এখানকার এনএমসি রুল, এখন এনএমসি রুল রয়েছে, ঠিক আছে, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল রুল বা স্টেট ল, সেটা ইমপ্লিমেন্ট করতে পারে সেখানে। এই ব্যাপারগুলো তাকে দেখতে হবে, ঠিক আছে। লিমিটস দ্য ইন্টারাকশন, লিমিটস দ্য ফ্রিকোয়েন্সি অফ ভিজিট। যদি কোনো একটা ইয়ের কোনো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের আসলে তার পার্টিকুলার কিছু হয়তো ডেটা সেটস নেই বা তার কাছে সেই, তাহলে তাকে অ্যাভয়েডেন্সের রাস্তা নেওয়াটাই বেটার, বা তাকে বলা। এগুলো খুব কম হয়, বলছি বটে কিন্তু প্র্যাকটিক্যালি হয় না, যে তোমার এই ডেটা নেই, তোমার এই ডেটা নেই, তোমার কোম্পানিকে বলো ডেটা তৈরি করতে, হয় না, ঠিক আছে। যেটা হতে পারে যে তাকে অ্যাভয়েড করা যেতে পারে, এ ভুলভাল এসে ভুলভাল অফার দিচ্ছে, ভুলভাল ইনডিউসমেন্ট দিচ্ছে, তার সাথে এটা করছে, তাহলে সেইখানে আমি এটা লিমিট করতে পারি। মানে অনেকটা প্রেসক্রাইবারের হাতে কিছুটা থাকে কিভাবে সে লিমিট করবে। এবার এগুলো তো গেল সব নেগেটিভ দিক, কিছু কি পজিটিভ দিক নেই? হ্যাঁ, কিছু তো আছে। যদি এথিক্যাল কমিউনিকেশন হয়, যদি এথিক্যাল ব্যাকগ্রাউন্ডের বা এথিক্যাল প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে কোনো একটা প্রেসক্রাইবার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কমিউনিকেশন হয়, তাহলে তার বেনিফিটও কিছু আছে। একটা হচ্ছে ইনফরমেশন, সোর্স অফ ইনফরমেশন, সেটা নট অনলি ভার্বাল, তার সাথে সাথে ডেটাশিট যেগুলো আছে সেগুলো সে প্রোভাইড করতে পারে, সেখানে ভালো ডেটাশিট থাকতে পারে। শুধু যে ছোটোখাটো কোম্পানি আছে, মার্কেটে তো জায়ান্টসরাও রয়েছে, যেমন আমি বললাম ড্যাপাগ্লিফ্লজিনের, ওটা বললাম এমএসডি, জার্ডিয়েন্স, এটা একটা কোনো একটা কোম্পানি। তা এই সমস্ত যে কোম্পানিগুলো, নোভার্টিস, এটা তো ইন্টারন্যাশনাল জায়ান্টস। রোশ, মিলিপোর, রোসেরি, মিলিপোর, জনসন অ্যান্ড জনসন, ফাইজার, যারা কোভ্যাক্সিন, কোভিডের ভ্যাকসিন নিয়ে এসেছিল, কোভ্যাক্সিন না, কোভিডের ভ্যাকসিন, মনে পড়ছে না এখন ফাইজারেরটার নাম কি, যেটা ইন্ডিয়াতে চলেনি, তার অন্য কারণ কোল্ড চেন মেনটেন হতে পারেনি, ডিফিকাল্ট ছিল, ঠিক আছে। প্রচুর ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনগুলো নিয়ে এসছে নতুন, মানে তারা নোবেল মলিকুল কিছু নিয়ে এসছে, যেমন ধর সিপলাও ছিল। এরকম অনেক কোম্পানি, যেমন ধর অ্যামক্সিলিনের সাথে ক্ল্যাভুলিনিক অ্যাসিড, আমার যত মনে হচ্ছে জিএসকে, মানে এখন গ্ল্যাক্সো স্মিথ লাইন, তখন অনলি গ্ল্যাক্সো ছিল, স্মিথ লাইন আলাদা ছিল, স্মিথ লাইন বিচেম, সেগুলো আলাদা ছিল। তাহলে এইরকম প্রচুর ইয়ে রয়েছে, কোম্পানি রয়েছে যারা যারা এগুলোর পিছনে ইনভেস্ট করে এবং প্রপারলি ইনভেস্ট করে। তাহলে সেই ব্যাপারগুলো একটুখানি মাথায় রাখতে হয়। আর লাস্ট কিছু ইনফরমেশন, যে কোনো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কমনলি যত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারা যা বলে তার 11% মাত্র হচ্ছে সত্যি কথা, তারা 11% সত্যি কথা বলে। মানে তাদের যদি সমস্ত তারা যেটা বলছে সেটাকে যদি আমি সবসময় নোট ডাউন করে দেখে এটা মিলাতে যাই, তাহলে দেখবো যে তারা হচ্ছে যা বলছে 100টা ইনফরমেশন দিলে 11টা মাত্র ঠিকঠাক প্রপার। আর এই 11টা ঠিকঠাক, এইটা কতজন প্রেসক্রাইবার জানে? 100-র মধ্যে 25। 25% প্রেসক্রাইবার নো যে এই যে এইগুলো যে ডায়লগ বাজিগুলো দিচ্ছে কোনো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তার এই কিছুটা ঠিক, 10-11% ঠিক। বাকি 70% জানেই না যে ঠিক বলছে না ভুল বলছে, বা শুনছে না, আলাদা। তাহলে এই একটা ইনফরমেশনের ব্যাপার কিন্তু থাকে। তাহলে কোনো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রথমত যা বলছে বেশিরভাগটাই সে হচ্ছে বলতে পারিস ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে, হয় কোনো একটা পজিটিভ বা অন্যের নেগেটিভ, ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে এক নম্বর। আর মোস্ট অফ দ্য প্রেসক্রাইবার ডাজ নট নো যে ঠিক বলছে না ভুল বলছে, সেটাই জানে। এটা লাস্ট, এটা একটা সামারি বলতে পারিস। তো এই হচ্ছে তোদের এই ক্লাসটা ছিল, ঠিক আছে। এখান থেকে কোনো কোয়ারি থাকলে রিলেটিং ড্রাগ প্রমোশনাল লিটারেচার বা রিলেটেড টু কন্ডাক্ট, ইথিক্যাল কন্ডাক্ট উইথ দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভস, এটা থাকলে করতে পারিস। পেশেন্ট এডুকেশন লিফলেট কিছু পাওয়া যেতে পারে। অনেক সময় তারা কিছু লজিস্টিক্যাল সাপোর্টস দেয়, সাপোর্টস অ্যান্ড বলতে পারিস যে কিছু মানে অ্যারেঞ্জও করে দেয়, যে কিছু একটা পার্টিকুলার কোনো একটা ডিজিজের স্ক্রিনিং ক্যাম্প, ঠিক আছে, কোনো একটা ডিজিজের স্ক্রিনিং ক্যাম্প, সেটা পেশেন্ট এবং প্রেসক্রাইবার দুজনেই একটা জায়গায় এসে উপকৃত হয়। এই জিনিসগুলো তারা অনেক সময় তারা কন্টিনিউইং মেডিকেল এডুকেশন তারও কিছুটা অ্যারেঞ্জ করে দেয়, তাদের কিছু স্পন্সরশিপের ব্যবস্থা করে দেয়। দিস আর দ্য গুড থিং, ঠিক আছে। কিন্তু সেখানে একটা এথিক্যাল ব্যারিয়ার থাকে, কোনটা প্রমোট করবো কোনটা প্রমোট করবো না, বা কোন জায়গায় প্রমোট করবো। যেমন সমস্ত সাইন্টিফিক অ্যান্ড বলতে পারিস কন্টিনিউইং মেডিকেল এডুকেশনের প্ল্যাটফর্ম কিন্তু সবসময়
ড্রাগ প্রমোশনের জন্য ইউজ করাটা উচিত নয়, সেখানে একটা এথিক্যাল একটা ব্যারিয়ার আছে, ঠিক আছে?